জিনিসটা আমি একটু দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে শ্বসন। হ্যাঁ, সরি, আমরা সালোক সংশ্লেষণের গত ক্লাসে সালোক সংশ্লেষণের মোটামুটি মেইন মেইন জিনিসগুলো আমরা পড়ে নিয়েছি। তো আমাদের লাস্ট টপিকটা ছিল হচ্ছে C4 চক্র। তবে একটা জিনিস মনে রাখবা, যে জিনিসগুলো আমি পড়াতে পারি নাই বা যে জিনিসগুলো বাদ গিয়েছি এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে MCQ আসবে, তুমি একটু কষ্ট করে পড়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা পড়বো হচ্ছে শ্বসন। তো শ্বসন জিনিসটা কি? শ্বসন বেসিক্যালি শ্বসনটা হচ্ছে মানে শ্বসন পড়া জিনিসটা কি সেটা তোমাদেরকে বলবো, এবং শ্বসনটা আসলে কিভাবে হয় সেই জিনিসগুলো সম্পর্কে তোমাকে একটা ধারণা দিব। ক্লিয়ার একটা ধারণা থাকবে আশা করি, ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে একটু দেখি যে শ্বসন জিনিসটা হচ্ছে, তোমরা যেটা সালোক সংশ্লেষণ যে পড়ছিলা, সালোক সংশ্লেষণ জিনিসটা কি, যে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে, তারপর লিখতেছি যেমন কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি তৈরি হয় বলতো? C6H12O6, C6H12O6 প্লাস অক্সিজেন। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলিয়ে গ্লুকোজ আর অক্সিজেন তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন এই প্রক্রিয়াটাকে যদি, এই সালোক সংশ্লেষণকে যদি ঠিক উল্টিয়ে দিই, আমরা জাস্ট বিপরীত করে দিই, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি এখানে কিন্তু আলোক থেকে কিন্তু এটিপি বা শক্তি জমা হচ্ছে। হ্যাঁ, তা আমি এটা কিন্তু উল্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? C6H12O6 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। এই এটিপিগুলো কোত্থেকে আসতেছে? সূর্যের আলো থেকে আগে চক্রীয় প্রক্রিয়ায় এটিপিটা তৈরি হয়, ওই এটিপিটা গ্লুকোজে জমা হয়েছিল, তাই না? এখন আমি যদি গ্লুকোজটাকে যদি ভাঙি, ঠিক এই দুইটা জিনিসকে এখানে আনলাম আর এগুলোকে এখানে নিলাম, তাহলে কি দাঁড়াইলো? যে গ্লুকোজকে ভাঙলে, অক্সিজেনের সাহায্যে ভাঙলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি হয়। আইডিয়াটা ক্লিয়ার আশা করি। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এই যে, হ্যাঁ, এখানে আসলে এখানে স্যার এখানে কি সূর্যের আলো লাগে? না, এখানে সূর্যের আলোটা সরাসরি লাগে না, তবে একটা জিনিস হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ এনজাইমের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণ এনজাইমের প্রয়োজন হয়। আচ্ছা স্যার, আর কিছু আছে স্যার? হ্যাঁ, এখানে আমি জাস্ট মূল বিক্রিয়াটা লিখছি, যে কার সাথে কাকে বিক্রিয়া করালে কি কি তৈরি হয়। কথা বুঝো না মনে হয়, আমি আবার বলছি। কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া ঘটালে, সরি, গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে এই দুইটা জিনিস তৈরি হয়। আমরা যদি সমতা করি না, জাস্ট মেন জিনিসটা বলছি। এখন যদি সমতা করতে যাই, তাহলে আমরা এই জায়গায়, এখানে আমরা 6 লিখবো, এখানে 6 লিখবো। হ্যাঁ, তাহলে হচ্ছে এই জায়গায় 6 লিখবো, এই জায়গায় 6 লিখবো, তাহলে আমাদের এটা সমতা হয়ে গেছে। এখানে এটিপিটা 38টা বা 36টা, ঠিক আছে? এখন তোমরা ক্লাস 10-এ শিখে আসছো 38টা, তো তোমাদের বইয়ে 36টাও বলা যায়, এবং কি কারণে 36টা বলা হয় সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, আমরা সামনে দিকে আস্তে আস্তে আলোচনা করবো। এখন কথাটা হচ্ছে কি জানো, যে এই যে আমরা সালোক সংশ্লেষণ যে বলতে পারি, এখন সালোক সংশ্লেষণ হচ্ছে শক্তি সঞ্চয়কারী প্রক্রিয়া, আর শ্বসন হচ্ছে শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া, যে শক্তি উৎপন্ন হচ্ছে। তো এখন একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, যে সালোক সংশ্লেষণটা যেমন কয়েকটা ধাপে হয়, যেমন আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। আবার আলোক পর্যায়েও আবার দুই রকমের আছে, চক্রীয় ও অচক্রীয়। অন্ধকার পর্যায়ে আবার 3 রকমের আছে, C3 চক্র, C4 চক্র, এবং কি ক্রেস্টোজেনিসিস অ্যাসিড মেটাবলিজম। তো ওই সালোক সংশ্লেষণটা কিন্তু ধাপে ধাপে বা বিভিন্নভাবে এটা হয়। ঠিক এই শ্বসনটা, এই গ্লুকোজ যদি ধাপে ধাপে তৈরি হয়, তাহলে গ্লুকোজটাকে ভাঙতে গেলেও তো ধাপে ধাপে ভাঙবে। এই গ্লুকোজটা 4টা ধাপে ভাঙবে। অর্থাৎ শ্বসন মানেই কি? শ্বসন মানে হচ্ছে গ্লুকোজটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া। তো গ্লুকোজটা ভেঙে যাওয়া, এটা তো শ্বসন, এটা গ্লুকোজ, তাই না? এই গ্লুকোজটা ভাঙাই হচ্ছে কি? গ্লুকোজটা ভাঙাই হচ্ছে শ্বসন। তো সালোক সংশ্লেষণ মানে কি? গ্লুকোজটা তৈরি হওয়া,
এই যে গ্লুকোজ তৈরি হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। তো দেখো এই সালোক সংশ্লেষণ যেমন ধাপে ধাপে হয়, শ্বসনটাও ধাপে ধাপে হবে, একবারে ভাঙবে না। যদিও আমাদের মনে হচ্ছে যে এখানে কি, হ্যাঁ এই যে এখানে এটা কার্বন, এই যে গ্লুকোজ আর অক্সিজেনকে মিলে আমরা লাড়া দিয়েছি, তারপর ভাঙিয়ে গেছে। জিনিসটা এরকম না, এক ধাপে না, এটা আসলে ধাপে 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 ভাঙবে। তো এখন এই ধাপগুলো আমরা একটু করে দেখি। সেটা হচ্ছে যে কয়টা ধাপে ভাঙবে স্যার? ভাঙবে হচ্ছে টোটাল 4টা ধাপে। কয়টা ধাপে? 4টা ধাপে। আমি প্রথম থেকে বলি, একটা ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে মনে রাখতে খুব কষ্ট আছে, এইভাবে মনে রাখো। তবে অনেকে ক্লাস 10 থেকে শিখে আসছো, এইভাবে মনে রাখো যে গেলে আসো খাবো একসাথে। হ্যাঁ, গেলে আসো, গেলে আসো খাবো একসাথে। অপরিচিত কাউকে কথাটা বলিও না, তাহলে হয়তো বা তুমি মার খেতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? গেলে আসো খাবো একসাথে। ওকে, তাহলে দেখো গেলে আসো খাবো একসাথে। আচ্ছা, দেখো এখন যে স্যার এই জিনিসটা কি বুঝলাম না স্যার, কি খাওয়া দাওয়ার কথা বলতেছেন? হ্যাঁ, গেলে দিয়ে আমরা যে জিনিসটা, একটা জিনিস মনে রাখবো, গেলে দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো। সেই গেলে দিয়ে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে, এই গেলে দিয়ে যে জিনিসটা মনে রাখবো এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। কি লাইসিস? গ্লাইকোলাইসিস। ওকে, গ্লাইকোলাইসিস। আচ্ছা স্যার, আসো দিয়ে কি? আসো, এই আসো দিয়ে হচ্ছে অ্যাসিটাইল কুয়ে। আসো দিয়ে কি? অ্যাসিটাইল কুয়ে। আসো দিয়ে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে খাবো দিয়ে কি? ক্রেবস চক্র, ক্রেবস চক্র, ক্রেবস চক্র। ঠিক আছে, একসাথে খাবো একসাথে। আচ্ছা, একটা মিসিং হয়ে গেছে, একসাথে। এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, সুন্দরটা মেলানির জন্য এটা লেখা হয়েছে একসাথে দিয়ে ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন দেখো, হ্যাঁ, যাদের মুখস্থ আছে ক্লাস 10 থেকে তাদের আর দরকার নাই। আমরা কি কি পাইলাম? 4টা ধাপে হয় সালোক শ্বসনের। কয়টা ধাপ? শ্বসনের ধাপ হচ্ছে 4 ধাপ। 4টা ধাপে এটা ভাঙবে। এই দেখো, একটা ছেলের হৃদয় আস্তে 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 করে কি হয়ে যায়? আস্তে 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 করে ধাপে 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 ভাঙে না? একটা ছেলে তো যখন একটা মেয়ে রিফিউজ করে যে তুমি আমার পিছনে আর ঘুরিও না, ছেলেটার হৃদয়টা একটু ভাঙবে। ঠিক আছে, তারপর কিছুদিন পরে দেখা গেছে যে তাকে মেসেঞ্জারে ব্লক দিছে, তার হৃদয়টা আরও একটু ভাঙবে। তারপর কয়েকদিন পরে দেখা গেছে ফোনে কল দিলে পাচ্ছে না, তার হৃদয়টা আরও একটু ভাঙবে। এভাবে হৃদয়টা খান 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 হয়ে যায়, আস্তে আস্তে ভেঙে যায়। একটা ছেলের হৃদয় একবারে ভাঙে না, ধাপে ধাপে ভাঙে। ঠিক এই জিনিসটাও একটা গ্লুকোজ একবারে ভাঙবে না, প্রথমে 2 টুকরা হবে, ওই টুকরাগুলো আরও টুকরা হবে, টুকরা হতে 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 এক সময়ে এটার ভিতর থেকে অ্যাটিপিগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা এই 4টা জিনিস, এই 4টা ধাপ সম্পর্কে আমরা জানলাম। এই 4টা ধাপ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে প্রথম অবস্থায়, তাহলে শ্বসন মানেই কি? গ্লুকোজের ভাঙন। হ্যাঁ, শ্বসন মানেই কি? গ্লুকোজের ভাঙন। তো এই গ্লুকোজের ভাঙন, শ্বসন মানে কি? গ্লুকোজের ভাঙন। গ্লুকোজটাকে ধাপে ধাপে ভাঙে। তাহলে দেখো এই যে 4টা ধাপ, এটা তো প্রথম ধাপ, এটা তো প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ, এটা চতুর্থ ধাপ, তাই না? তাহলে প্রথম ধাপে কি হচ্ছে? প্রথম ধাপে গ্লুকোজটাকে প্রথমে ভাঙতেছে। প্রথম ধাপে গ্লুকোজটাকে 2টা টুকরা করলো, ওই টুকরাগুলোকে ওইগুলো থেকে আরও ভাঙবে, অ্যাসিটাইল কুয়ে হবে। ওইগুলো আরও ভাঙবে ক্রেবস চক্রে গিয়ে, এগুলো থেকে আরও ভাঙবে ইলেকট্রন প্রবাহতন্ত্রে, আর একটা ধাপ হবে। তো এখন যেটা বলতেছি আমরা, একটা জিনিস সহজে বুঝো, এই যে গ্লাইকোলাইসিস, তাহলে দেখো প্রথমেই কোন জিনিসটা ভাঙবে? প্রথমে গ্লুকোজটা ভাঙবে। তো গ্লুকোজ যেহেতু ভাঙতেছে, গ্লুকোজের যে লাইসিস সেটাকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। গ্লুকোজের যে লাইসিস সেটাকে আমরা কি বলবো বলো তো? গ্লুকোজের লাইসিসকে বলা হয় গ্লাইকোলাইসিস। তাহলে আমরা এই জিনিসটা এইভাবে বলি, যেহেতু শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু গ্লুকোজ ভাঙতেছে, তাহলে আমরা এটাকে কি বলবো? প্রথম ধাপটাকে আমরা গ্লাইকোলাইসিস বলতে। নামটা কিভাবে আসছে খেয়াল করো, গ্লুকোজ থেকে আসছে গ্লাইকো, গ্লুকোজ থেকে আসছে গ্লাইকো, আর যেহেতু ভাঙতেছে তাই হচ্ছে ভাঙনকে বলা হয় গ্লুকোজ থেকে গ্লাইকো, আর ভাঙন থেকে আমরা বলবো, ভাঙন কত থেকে আসছে? লাইসিস। অর্থাৎ এখানে এই গ্লুকোজ থেকে গ্লাইকো আর ভাঙন থেকে লাইসিস, কারণ লাইসিস কথাটার মানেই হচ্ছে ভাঙন। এই লাইসিস এই কথাটার মানেই কি? ভাঙন। আর গ্লাইকো মানে গ্লুকোজ, তাহলে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙন। প্রথমে গ্লুকোজটা ভেঙে 2 টুকরা হবে, তারপর অন্যান্য গুলো হবে। তো আশা করি তোমরা এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু করে কি করব,
আমরা এই যে 4টা ধাপ সম্পর্কে এখন দেখো খুবই জটিল। হ্যাঁ, ওই যে গ্লাইকোলাইসিস, হৃদয় ভেঙে যাওয়াটাও যেমন একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়, এই এক একটা ধাপও কী হবে, অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে হবে, অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে হবে। তাহলে আমরা প্রথম যেটা শিখবো গ্লাইকোলাইসিস। তাহলে আমাদের এই জায়গাতে মূলত পড়া কোন জায়গাটার মধ্যে জানো? আমাদের পড়া হচ্ছে মূলত এই গ্লাইকোলাইসিসের মধ্যে পড়াটা মেইন, তারপর হচ্ছে ক্রেবস চক্রটার মধ্যে মেইন, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম 1 2 3। তা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই 3টা জায়গাতে পড়া আমাদের বিস্তারিত জানতে হবে। তবে আজকে আমরা যে জিনিসটা শিখে ফেলবো, আজকে খতম করে ফেলবো গ্লাইকোলাইসিস। তাহলে গ্লুকোজটা আসলে কীভাবে ভাঙে সেটা আমরা জানবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? তাহলে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন আস্তে আস্তে। তাহলে এই জিনিসটা, এই তুমি গ্লাইকোলাইসিস পারার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে মানে এই গ্লাইকোলাইসিস, তাহলে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙন। তাহলে সালোক সংশ্লেষণ কি? গ্লুকোজ উৎপাদন। সালোক সংশ্লেষণ কি? গ্লুকোজ উৎপাদন। তাহলে আমরা গ্লুকোজ উৎপাদন কি C3 চক্র পড়ছিলাম না? গ্লুকোজ C3 চক্রটা পড়ছিলাম। তো ওই C3 চক্রটা আমরা একটু খেয়াল করবো। ওই C3 চক্রটার ঠিক উল্টা হচ্ছে গ্লাইকোলাইসিস। C3 মানে কি? C3 চক্র হচ্ছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ মানে গ্লুকোজ তৈরি, আর এটা হচ্ছে গ্লুকোজ ভাঙন। এখানে গ্লুকোজ তৈরি, এখানে গ্লুকোজ ভাঙন। তাহলে আমরা C3 চক্র বা ক্যালভিন চক্রটা একটু লিখিত। আমরা জানি যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড, এটা লিখে ফেলি, গত ক্লাসের পড়া এটা। ধরো আমরা, হ্যাঁ, এটা করতেছি, আমরা পরীক্ষা দিচ্ছি। ধরো তা কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে R15 এর সাথে যুক্ত হবে, R15 বিপি। R15 বিপি মানে কি? রাইবোলোজ 1 বিসফসফেট সাথে যুক্ত হয়ে তৈরি হবে অস্থায়ী আনস্টেবল কিটো অ্যাসিড বা অস্থায়ী কিটো অ্যাসিড। হ্যাঁ, অস্থায়ী কিটো অ্যাসিড গঠন করবে। এখন কথা হচ্ছে স্যার কিটো অ্যাসিডের পরে এটা কি হবে? যেহেতু আনস্টেবল বললাম, এটা ভেঙে 2 টুকরা হয়ে যাবে। এগুলোর নাম হচ্ছে 3PGA। এই 3PGA থেকে তারপর কি হবে স্যার? 13BPGA। স্যার 13BPGA থেকে কি হবে স্যার? তারপরে একটা হবে G3P আর একটা হবে DA3P। একটা G3P আর একটা কি? DA3P। স্যার এইগুলা থেকে কি হবে স্যার? এই যে দেখো G3P আর DA3P থেকে যেটা হয় সেটা হবে এই জায়গাতে হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তারপর কি হবে স্যার? তারপর যেটা হবে তারপর হবে যেটা কি? তারপর হবে F6P, ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপর কি হবে? G6P, হ্যাঁ, ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপর কি হবে? তারপরে G1P, তারপর এক পর্যায়ে গ্লুকোজ। ঠিক আছে না? এই যে এটাই তো জিনিসটা, তো এটাই হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এদিক দিয়ে কি হয় স্যার? এদিক দিয়ে যেটা হয়, এই যে এইটা এই যে দেখো, এই G3P আর F6P এটা যুক্ত হয়ে কি হবে বলো তো? এদের যুক্ত হয়ে একটা হবে E4P মানে ইরিথ্রোজ 4 ফসফেট, আর একটা হবে কি? X5P থেকে হবে কি? R5P। X5P মানে জাইলোলোজ 5 ফসফেট, R5P মানে কি? রাইবোলোজ 5 ফসফেট। এই রাইবোলোজ 5 ফসফেট থেকে হবে তারপর কি হবে? R15BP। তো দেখো আমি কিন্তু পুরা নামটা না বললেও সংক্ষেপগুলো দিয়ে আমি কিন্তু পুরা নামটা এখন বলে দিতে পারবো। যে দেখো কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ 1 বিসফসফেটের সাথে যুক্ত হয়ে আনস্টেবল বা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, তারপর 3PGA তৈরি হয় মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, তারপর 13BPGA তৈরি হয় মানে কি? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। তারপর দুটা জিনিস তৈরি হচ্ছে, গ্লিসারাইডের 3 ফসফেট, ডাইহাইড্রোক্সিএসিটোন 3 ফসফেট তৈরি হয়। তারপরে আমরা কি? এই দুটার মিলে হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপর হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ 1 ফসফেট, তারপর গ্লুকোজ। এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে দেখো আমরা গ্লুকোজটা পাচ্ছি এইদিকে, এই গ্লুকোজটা তৈরি হচ্ছে। এখন আমরা যদি আবার এইটা আর এটা মিলে হচ্ছে কি? দুইটা জিনিস মিলে এদিক দিয়ে X5, এদিকে হচ্ছে E4P, এদিকে রাইবোলোজ 5 ফসফেট। তাহলে দেখো আমরা এইভাবেই শিখবো জিনিসটা। দেখো আমি কিন্তু পুরা নামটা দিয়ে যদি মুখস্থ করতাম তাহলে কিন্তু আমিও ভুলে যাইতাম। দেখো সংক্ষিপ্ত নামগুলোর মাধ্যমেই আমরা সহজে এই জিনিসগুলো মনে রাখতে পারি। তাহলে পড়াটা হচ্ছে অল অ্যাবাউট তুমি কীভাবে নিচ্ছ, হ্যাঁ, তুমি আসলে কীভাবে নিচ্ছ সেটা হচ্ছে বড় কথা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে X5P হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, স্লিপ অফ রাইটিং বলে এটাকে ইংলিশে, আমার এটা খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে স্যার কী করতে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা যে কাজটা করব এখন, যে এটা দেখো আমরা যদি এটাকে যদি আমরা একটু বাদ দিয়ে চিন্তা করি, তাহলে দেখো আমরা গ্লুকোজ থেকে কি পাচ্ছি? গ্লুকোজ 6 ফসফেট।
গ্লুকোজ 6 ফসফেট থেকে কি পাচ্ছি ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি পাচ্ছি ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে কি পাচ্ছি G3PDA3P, G3PDA3P থেকে কি পাচ্ছি 1,3-BPGA, 1,3-BPGA থেকে কি পাচ্ছি 3PGA। এই পর্যন্ত শেষ করব। তাহলে এই যে দেখো এই যে গ্লুকোজ থেকে আমরা যদি এই পর্যন্ত যাই, আমি অন্য কালি ইউজ করি, খেয়াল করো এই যে দেখো এই যে গ্লুকোজ থেকে উল্টা দিকে আমরা এই যে পর্যন্ত জিনিসটা যে লিখবো, এটাই হচ্ছে কি মানে এই গ্লুকোজ থেকে উল্টা দিকে আমরা যাব, এটাই হচ্ছে কি চক্র বলতো, এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। এটাই কি গ্লাইকোলাইসিস। তাহলে আহামরি নতুন কিছু না, আমরা যে এখন গ্লাইকোলাইসিসটা শিখবো, এই আমরা কি শিখবো, গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙন। অর্থাৎ তাহলে গ্লুকোজ ভাঙনটা কি, তাহলে 1 পড়া দিয়ে 2 পড়া আমরা মনে রাখবো। জাস্ট আমরা কি করব, আমরা G1Pটাকে বাদ দিয়ে আমরা কি করব, গ্লুকোজ থেকে এই যে দেখো গ্লুকোজ থেকে 3PGA পর্যন্ত যাব। আমরা এই গ্লুকোজ থেকে কত পর্যন্ত যাব, G3PGA পর্যন্ত যাব। আমরা এই গ্লুকোজ থেকে আমরা 3PGA পর্যন্ত যাব। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? আশা করি ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে পর্যন্ত যাব। তাহলে আমরা একটু দেখি তো কী হবে। আমরা লিখবো যে প্রথমে একটা গ্লুকোজ, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙন। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা যদি এখানে লিখি, এই যে দেখো প্রথমে হচ্ছে গ্লুকোজ, হ্যাঁ, তারপর গ্লুকোজের কয়টা কার্বন বলো তো, গ্লুকোজের তো কার্বন 6টা, তাই না? তো গ্লুকোজের যেহেতু কার্বন 6টা, তাহলে গ্লুকোজের 6 নম্বর কার্বনটাতে 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর কার্বনটাতে একটা ফসফেট বসবে, মানে কি এই যে G6P। তাহলে দেখো G6P হবে। তো GP থেকে আমরা লিখবো, চারো উপরে লিখি যেহেতু আসলে জায়গা লাগবে এখানে। তাহলে গ্লুকোজ থেকে আমরা কি পাবো, আমরা এটা 6 কার্বনের, তাহলে আমরা এখানে কি করব, G6P। দেখো তুমি কিন্তু এটা পাশাপাশি লিখে রাখবে, তুমি যখন নোট করো এই C3 চক্রটা পাশাপাশি লিখে রাখবে, তাহলে যেন দুইটার সাথে তুলনা করতে পারো, কম্পেয়ার করতে পারো, তুমি যেন মনে রাখতে পারো। তো এখানে হচ্ছে কার্বন, 6 কার্বনের গ্লুকোজ, তারপর এখান থেকে আমরা পাচ্ছি G6P থেকে মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনটাতে একটা ফসফেট যুক্ত হয়ে আমরা পাচ্ছি G6P। এই G6P থেকে আমরা পাচ্ছি F6P। মানে কি, মানে এখান থেকে এখানে আর একটা সমানও পাইছি আমরা, গ্লুকোজের সমান হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে, আমরা এই জায়গাতে একটা পাইলাম। তারপরে দেখি F6P এর পরে কি পাবো আমরা, F16BP। হ্যাঁ, F16BP, ঠিক আছে, F16BP থেকে আমরা কি পাচ্ছি, আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে G3P আর একটা হচ্ছে DA3P। উপরের দিকে যাচ্ছি আমরা, একটা পাচ্ছি G3P আর একটা কি পাচ্ছি, একটা পাচ্ছি G3P আর একটা হচ্ছে DA3P, একটা G3P DA3P। স্যার G3P DA3Pটা আবার একটু বলেন তো। G3P মানে হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, DA3P মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। ওকে স্যার, আর কি হবে স্যার? হ্যাঁ, এখানে এই যে দেখো G3P থেকে কি হবে একটা জিনিস খেয়াল করো, G3P থেকে আমরা এই যে দেখো 13BPGA তৈরি হবে, আমরা বলতে পারবো 13BPGA তৈরি হবে। তো তুমি এটা একটু ভালো করে মুখস্থ করে নিও। তো 13BPGA থেকে কি হবে বলো তো, 13BPGA থেকে তৈরি হবে, কি তৈরি হবে বলো, 13BPGA থেকে 3PGA তৈরি হবে। এই যে দেখো 3PGA। আচ্ছা স্যার, এখন কি হবে, এই 3PGA পর্যন্ত আমরা আসছি। তো আশা করি এখন এই পর্যন্ত তো আমি দেখে পর্যন্ত গেলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা কি হয়, একটা জিনিস হবে, এই 3PGA থেকে, এটা তো 3PGA, এখান থেকে হবে এখন নতুন কিছু শিখবো, এখান থেকে হবে 2PGA। স্যার 2PGA, হ্যাঁ 2PGA মানে এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানেটা হচ্ছে এর 3 নম্বর কার্বনে ফসফেটটা যুক্ত, এবং এটাও তো 3 কার্বনের, এই যে গ্লিসারিক অ্যাসিড মানে তো 3 কার্বনের। দেখো এটাও 3 কার্বনের অ্যাসিড, এটাও 3 কার্বনের অ্যাসিড, তাহলে এটা হচ্ছে 3 কার্বনের এবং এটাও কি 3 কার্বনের। তো দেখো এটা 3 কার্বনের নিচে 3 নম্বর কার্বনের একটা ফসফেট যুক্ত, কয় নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনের একটা ফসফেট যুক্ত, তাই হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আবার দেখো এটাও কিন্তু গ্লিসারিক অ্যাসিড, এটাও গ্লিসারিক অ্যাসিড, কিন্তু এটার 3 নম্বর কার্বনের ফসফেটটা যুক্ত, এটা 2 নম্বর কার্বনের ফসফেটটা যুক্ত, 1 2 3, এটা 2 নম্বর কার্বনের ফসফেটটা যুক্ত। আচ্ছা, তাহলে 3PGA থেকে হবে 2PGA, আর 2PGA থেকে হবে কি পাপ্পা মানে কি PPA। পাপ্পা মানে কি বলতো, পাপ্পা মানে কি আব্বা, পাপ্পা মানে হচ্ছে পাপ্পা
পাপ্পা মানে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি ওই যে গত ক্লাসে পড়াইলাম না, গত ক্লাসে তো পড়াইছি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, তারপর কি হবে পাপ্পার পা, পাপ্পার কি পাপ্পার পা, এই যে পা দিয়ে হবে কি, পা দিয়ে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে পিপিএ দিয়ে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর পিএ দিয়ে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ফসফো, এই যে দেখো এটাও পাইরুভিক অ্যাসিড, এটাও পাইরুভিক অ্যাসিড, কিন্তু এটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এক্সট্রা নতুন কি যোগ করলাম, আমরা কিন্তু এই পর্যন্ত আচ্ছা এখানে লেখা যাবে না, আমাদের এখানে কাজ আছে। আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে নিছি, জাস্ট উপর দিকে গেছি। আমরা আবারও খেয়াল করি, এই যে দেখো আমরা যদি এই পর্যন্ত, আমরা এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার পথে যা পাইছি, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পথে এখানে আমরা তাই পাইছি। আমরা জাস্ট নতুনভাবে দুইটা জিনিস লিখছি, যে পাপ্পার পা এ কি লিখবো আমরা লিখবো, হ্যাঁ এই যে দেখো 3PGA থেকে 2PGA আসবে, তারপর কি পাপ্পার পা, নিচের দিকে কি ধরো এটা হচ্ছে পাপ্পার পা। এই যে যদিও এদিকেও সেম হবে, এদিকেও সেম হবে, তাহলে এদিক দিয়ে থেকে কিছু হবে, এদিক থেকে যা হচ্ছে ঠিক হুবহু এই ডিএ 3P থেকেও তাই হবে। এই জি 3P থেকে যা তৈরি হচ্ছে ঠিক একইভাবে ডিএ 3P থেকেও কিন্তু তা তৈরি হয়। তো আমরা এক পাশ লিখি, দুই পাশ প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে পাপ্পার পা, এটা কি নিচের দিকে কি থাকবে, পাপ্পার পা থাকবে, মানে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর পাইরুভিক অ্যাসিড থাকবে। এখন এটা ভেঙে পড়াইতে স্যার এখানে আমরা একটু বিস্তারিত আমাকে একটু বুঝিয়ে দেন তো কি তৈরি হয়, সেটা আগে আমরা বুঝে ফেলছি। এখন এটা ব্যাখ্যাটা পড়বো, একটু ভালো করে খেয়াল করি। ব্যাখ্যাটা হচ্ছে আমরা জানি যে গ্লুকোজটা কয় কার্বনের। আচ্ছা এখন আমরা কি করব, আমরা কিছু জিনিস দেখব। আমরা এটা তো মূল কঙ্কাল বিক্রিয়াটাকে আমরা শিখব, সব একবারে শিখতে যাব না আমরা, এটা মনে থাকবে। সব একবারে যদি শিখতে যাই আসলে আমাদের কিচ্ছু মনে থাকবে না, এটা মাথায় রাখবা। সব একবারে শিখবো না আমরা, জাস্ট আমরা আগে যে কি থেকে কি তৈরি হয় সেটা আগে শিখবো, তারপর কোথায় এটিপি ব্যয় হবে, কোথায় NADPH2 ব্যয় হবে, কোথায় কোন এনজাইম লাগবে সেটা আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলোই তোমাকে বলে দিবে কখন কোনটা ব্যবহৃত হয়। তো তুমি যদি এইটাই যদি না শিখো তাহলে তুমি বুঝবা না যে কোনটা। তাহলে আমাদের মুখস্থের বিষয় মূলত এইটা, তাও আবার এটা কিন্তু এখানের সাথে যুক্ত আছে। তো আমরা এখন একটু যদি খেয়াল করি যে ঠিক আছে আমরা বুঝলাম জিনিসটা, তাহলে আমরা কি করতে পারি এখন আমরা শুধু এনজাইমগুলো দিয়ে দিই, বা পরবর্তী আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। মানে এনজাইমটা না কোথায় এটিপি ব্যয় হয় সেটা বলি। যেমন মনে করো এখানে এটা কি গ্লুকোজ থেকে, এটা গ্লুকোজ 6 নম্বর কার্বন দিয়ে তৈরি গ্লুকোজ, তার 6 নম্বর কার্বনটাতে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি একটা কি বাড়ছে বলো তো, একটা কি বাড়ছে এই জায়গাটাতে কি বাড়ছে একটু বলো না, এই জায়গাটাতে একটা ফসফেট বাড়ছে। তাহলে গ্লুকোজটা একটা ফসফেট পেয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে। তাহলে গ্লুকোজটা কোত্থেকে ফসফেটটা পাইছে, এটিপি থেকে ADP। আচ্ছা আমি এখানে ইউজ করি, এই যে এটিপি থেকে, এটিপির মধ্যে 3টা ফসফেট, হ্যাঁ তার মধ্যে একটা ফসফেট এখানে এটিপি থেকে, এই যে এটিপি। বলতে পারো যে স্যার শ্বসন প্রক্রিয়াতে তো এটিপি তৈরি হয়, ঠিক আছে শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হবে 38টাই তৈরি হবে, কিন্তু গ্লুকোজটা তো আগে ভাঙা লাগবে। তো গ্লুকোজটাকে আগে ভাঙার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হওয়া লাগবে। এই জন্য তো মনে করো বিস্কিটের প্যাকেটের ভিতরে বিস্কিট আছে, তুমি বিস্কিট খেলে শক্তি পাবা, কিন্তু বিস্কিটের প্যাকেট খোলার জন্য তো তোমাকে শক্তি ব্যয় করতে হবে। তারপর গ্লুকোজের ভিতরে আমার শক্তি 38টা আছে, কিন্তু আমার গ্লুকোজটাতে ভাঙার জন্য শক্তি ব্যয় করতে হবে। তা দেখো এখানে খেয়াল করো, এটিপি থেকে এটিপি খরচ হয়ে এই গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে। অর্থাৎ এটিপি মানে 3টা ফসফেট থেকে একটা ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হয়ে তো গ্লুকোজ 6 ফসফেট হয়েছে। 3টা ফসফেট থেকে একটা ফসফেট কি গ্লুকোজ যুক্ত হয়ে এখানে 6 ফসফেট হয়েছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো 3টা ফসফেট থেকে একটা ফসফেট গ্লুকোজের কাছে গেছে, তারপর এটা গ্লুকোজ 6 ফসফেট হইলো। তাহলে এই ট্রাইফসফেটটা কিসে পরিণত হয়ে গেল, ডাইফসফেটে পরিণত হয়ে গেল। এডিনোসিন ট্রাইফসফেট থেকে আমরা কি পেয়ে গেলাম, এডিনোসিন ডাইফসফেট পেয়ে গেলাম। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছো। আচ্ছা এখন এই জিনিসটা বোঝা গেছে, কারণ এখানে একটা ফসফেট কোত্থেকে আসছে, এই ট্রাইফসফেট। দেখো ভালো করে খেয়াল করো, এই ট্রাইফসফেট থেকে একটা ফসফেট এখানে ঢুকছে, তাহলে আর রয়ে গেল মাত্র 2টা ফসফেট। আচ্ছা আমরা নিচের দিকে যাই, ওকে এখানে আর বকবক না করি। আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখি এখানেও কিন্তু একটা ফসফেট, এখানেও কিন্তু একটা ফসফেট, এখানে কিছু হয় নাই। কিন্তু আবার এই জায়গাটার মধ্যে দেখো এখান থেকে F6P থেকে কিন্তু F16BP হয়েছে। এটার মানে হচ্ছে ফ্রুক্টোজটার 1 নম্বর কার্বনেও একটা ফসফেট আছে, ফ্রুক্টোজটার 6 নম্বর কার্বনেও একটা ফসফেট আছে। মানে এই ফ্রুক্টোজটা তো কয় নম্বর, এই ফ্রুক্টোজটাও তো 6 কার্বনের, এই ফ্রুক্টোজও কিন্তু 6 কার্বনের। তো দেখো এটার মানেটা কি, এটাও কিন্তু 6 কার্বনের।
তো দেখো এখানে প্রত্যেকেই কিন্তু 6 কার্বন 6 কার্বন 6 কার্বন, এটাও 6 কার্বন। তো দেখো এখানে যে জিনিসটা, এটার মানেটা কি, 16 বিপি মানে কি, তার মানে এখানে একটা ফসফেট ছিল, এখানে বিপি মানে কি দুইটা ফসফেট, বাইফসফেট। তাহলে এখানে একটা ফসফেট আসছে, কোত্থেকে আসছে খেয়াল করো, কোত্থেকে আসছে, আসছে ফসফেট কোত্থেকে আসে সবসময়, ফসফেট তো এটিপি থেকে আসে। তাহলে এটিপি থেকে তিনটা, এটিপির মধ্যে তিনটা ফসফেট আছে, তিনটা ফসফেটের মধ্যে একটা ফসফেট এটার ভিতরে ঢুকছে, ঢুকে হয়ে গেছে বাইফসফেট। একটা আগে থেকে ছিল, আরেকটা এখান থেকে আসছে, হয়েছে বাইফসফেট। আর একটা তাহলে এখানে রয়ে থাকবে তিনটা ফসফেট থেকে যদি একটা ফসফেট এখানে চলে যায় তাহলে থাকবে হচ্ছে দুইটা ফসফেট, মানে কি এডিপি। ঠিক আছে, আচ্ছা, তো যেখানেই ফসফেট বেড়ে যাচ্ছে সেখানে আমরা বুঝবো। আচ্ছা, এটা স্ট্রাকচারটা দেখাই, এটা 1 2 3 4 5 6, এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, মানে 1 নম্বরে একটা ফসফেট, 6 নম্বর কার্বন একটা ফসফেট, 1 নম্বর কার্বন একটা ফসফেট, 6 নম্বর কার্বন একটা ফসফেট, তাই 16 বিস ফসফেট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই দিকে খেয়াল করি, আমরা এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করবো, স্যার এখানে কোনো এনজাইম ব্যবহৃত হয়? হ্যাঁ, এই জায়গাটাতে একটা এনজাইম ব্যবহৃত হয়, একটু খেয়াল করি আমরা, এই জায়গাটাতে একটা এনজাইম ব্যবহৃত হয়। দেখো এনজাইমগুলো পরে বলতেছি আমরা, এই জায়গাতে একটা জিনিস ব্যয় হয়, সেটা হচ্ছে NADPH। কী ব্যবহৃত হয়, কী ব্যয় হবে, NA, হ্যাঁ, কী ব্যবহৃত, ও আচ্ছা, এটাতে আমরা যদি বলি যে অ্যালডোলেস এনজাইম ব্যবহৃত হয়। অ্যালডোলেস এনজাইম কী ব্যবহৃত হয়, অ্যালডোলেস। আচ্ছা, কোনটা একমুখী কোনটা উভমুখী একটু পরে বলবো, তাহলে আমরা আগে জিনিসটা বলি যে এটা হচ্ছে অ্যালডোলেস এনজাইম ব্যবহৃত হয়। অ্যালডোলেস এনজাইম, অ্যালডোলেস এনজাইমটা পরে বলি, অ্যালডোলেস এনজাইমের নামগুলো পরে বলি। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, এটা এখানে কিছু এনজাইম আছে, এগুলো পরে বলতেছি যাতে তোমার সহজে মনে থাকবে। আচ্ছা, এই জায়গাতে আসি, G3P থেকে 13BPGA, G3P থেকে কি 13BPGA, এখানে মূলত এই G3P আর DA3P মিলে দুইটা ফসফেট যুক্ত হয়েছে আর কি। এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, এগুলো মিলে গিয়ে তারপর হ্যাঁ দুইটা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। আচ্ছা, এখন যেটা হচ্ছে এখানে কিন্তু এটা মনে করিও না যে এখানে একটা ফসফেট, এখানে বিপি মানে দুইটা ফসফেট, কিন্তু এখানে আসলে জিনিসটা হচ্ছে কি যে G3Pর সাথে DA3P মিশকে এটা তৈরি হয়েছে। তাহলে এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, তাই এখানে একটা ফসফেট বেড়ে গেছে, 13 বিস ফসফেট বেড়ে গেল, এটা 13 বিস ফসফেট, এটা এখান থেকে বাড়ছে, মানে এই ফসফেটটা আসছে এক পাশ থেকে। তো এখানে আমরা কী ব্যবহার করবো না, এই জায়গাটাতে আমরা, ও আচ্ছা, এখানে তোমাদেরকে যদি একটা জিনিস ক্লিয়ার করে দিই, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এই ফসফেটটা আমরা এইভাবে দেখাই দিব। আসলে এটা হচ্ছে NAD প্লাস ইনঅর্গানিক ফসফেট, এটা আমি দেখাবো NADP, তারপর হচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে তৈরি হবে NADH2 প্লাস। দেখো এখানে ফসফেটটা আসলে এটা মনে রাখতে হবে, যেখানে ফসফেটটা আসলে কোত্থেকে আসে না, ওইখানে ফসফেটটা আসলে এই তোমার মনে করো যে মানে ওই এটিপি থেকে আসে না, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমাদের এই জায়গাটাতে একটা জিনিস বলছিলাম না যে এই জায়গাতে মানে এটা থেকে যখন এটা যায় তখন NADP ব্যয় হয়, এই যে NADP ব্যয় হয়, মনে আছে, NADP তৈরি হয়, তাহলে এখানে NADP ব্যয় হয়, NADPH2, তাহলে দেখো NADPH2, তারপরে এখানে হচ্ছে NAD। তাহলে এখানে তোমরা জিনিসটা মনে রাখবো, সব জায়গায় যেখানে ফসফেট লাগবে, যে সকল জায়গায় ফসফেটটা লাগবে একটু খেয়াল করো, যে সকল জায়গায় ফসফেট লাগবে এটিপি একটা ব্যয় হবে, এই যে এটিপি ব্যয় হবে। কিন্তু ওই একটা জায়গায় যেহেতু এখানে একটা জিনিস থেকে দুইটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, বা দুইটা জিনিস থেকে মানে এখানে যেহেতু দুইটা বস্তু আছে, এটা দিয়ে তুমি মনে রাখো, আর যেভাবেই হোক এখানে যেহেতু দুইটা বস্তু আছে, তাহলে এখানে মনে রাখবা এই জায়গাটাতে NADP ব্যয় হবে, এই জায়গাটাতে কী ব্যয় হবে, NADP। আর NADP ব্যয় হলে দেখো NADPর মধ্যে একটা ফসফেট আছে না, এই ফসফেটটা কিন্তু এখানে আসবে। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, আমি তোমাদেরকে এইভাবে বলি, তোমাদের তো বা ইনস্ট্যান্ট এই জিনিসটা মনে থাকবে না, এই জিনিসটা মনে থাকবে না। আমি তোমাদেরকে প্রথম দিকে যেটা বলে ফেলছিলাম সেটা হচ্ছে তুমি মনে রাখো যে এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট আসতেছে, এটা ধরে নাও জাস্ট, যদিও এভাবে আসতেছে না। তো এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, দুইটা ফসফেট, এই 13 বিস ফসফেট, এটা যদি মাথায় সেট করে নাও তাহলে তোমার যে জিনিসটা হবে, তুমি এটিপিকে টেনে আনবা না এখানে, সেটা মনে রাখো, বা এটা তুমি বুঝে যাবা যে এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, তাহলে বিস ফসফেট, যৌগটার নাম কী হবে, তাহলে বিস ফসফেট। ঠিক আছে, যেমনটা এরকম এখানে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দুইটা জিনিস পাচ্ছি, এখানে একটা ফসফেট চলে গেছে, এখানে একটা ফসফেট চলে গেছে, আমরা এইভাবে মনে রাখতে পারি। তো জিনিসটা অনেকটা এরকমই। তাহলে দেখো এই যে দেখো, আমরা যদি একটু করে বলি যে কি বলবো এখানে, যে এটা হচ্ছে যে আমরা এখানে একটা ফসফেট,
এখানে একটা ফসফেট তার সাথে আরও একটা ফসফেট যুক্ত হবে, তো সেটা কোত্থেকে আসবে, NADP ইনঅর্গানিক ফসফেট থেকে একটা ফসফেট এখানে ঢুকবে, তখন হয়ে যাবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এটা হচ্ছে NADH2। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানিও। এখন আমরা যে কাজটা করব, যে কি করব দেখো, এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কিন্তু এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেছে। এটার মানে কি, এখান থেকে এখানে দুইটা ফসফেট ছিল, একে ছিল একটা, 3-এ একটা ছিল, এখানে জাস্ট 3-এর একটা ফসফেট আছে, 1 নম্বর কার্বনের ফসফেটটা নাই, তাহলে এটা কোথায় গেল, এটা গেছে হচ্ছে, তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে যে ATP তৈরি হওয়ার সময় এটা চলে গেছে এখানে। তাহলে কি, আমরা এটাকে একটু চাপায় লিখি NADH+। তো দেখো যখন ATP তৈরি হবে, তার মানে এখানে একটা ফসফেট, তাহলে ADP নিছে, কে নিছে, ADP নিয়ে হয়ে গেছে ATP। তাহলে ADP মানে কি, দুইটা ফসফেট, ADP মানে দুইটা ফসফেট, এই ADPটা এখান থেকে এদের থেকে একটা ফসফেট নিয়ে, এখানে আছে দুইটা, এখান থেকে নিচে একটা নিয়ে হয়ে গেছে ট্রাইফসফেট। তাহলে এখান থেকে যদি একটা ফসফেট নিয়ে যায়, তাহলে এখানে থাকবে কি, 1 নম্বর কার্বনের ফসফেটটা নিয়ে গেছে, তো 3 নম্বর কার্বনের ফসফেটটা আছে 3PGA। আচ্ছা, তারপরে দেখো এখানে কিন্তু ফসফেট নেই, বলো এটা 3 কার্বনের 1 2 3, 3 নম্বর কার্বন না, তো 3 নম্বর একটা ফসফেট যুক্ত আছে। আর এটার মধ্যে কি, মানে 3 নম্বর মানে কি, যে 3 নম্বর একটা ফসফেট যুক্ত আছে, এই যৌগটার 3 নম্বর কার্বনের একটা ফসফেট, তাই নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই জায়গায় দেখো এটা হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটার মানে হচ্ছে যে এদের ফসফেটটা 3 নম্বরে না থেকে এখন 2 নম্বরে চলে আসছে, এটার মানেটা হচ্ছে এটা। তো এখানে ফসফেটটা 3 নম্বরে ছিল, এখান থেকে শিফট হয়ে 2 নম্বরে ফসফেটটা চলে আসছে, তাই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, আচ্ছা পরে বলবো আমি। তারপর এই জায়গায় দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তো দেখো কি অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো এই জায়গাতে দেখো এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা দেখো, একটু খেয়াল করো, এই যে এখান থেকে একটু দেখো তোমরা, তো এটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, কিন্তু এখানে শুধু পাইরুভিক অ্যাসিড, মানে এখানে তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা ফসফেট নাই, এখানে একটা ফসফেট কমে গেছে, এটা হচ্ছে ফসফোপাইরুভিক অ্যাসিড, এটা শুধু পাইরুভিক অ্যাসিড, তাহলে এখানেও একটা ফসফেট ভাগছে। তো ফসফেট কার সাথে ভাগবে, ADP এর সাথে একটা, এখান থেকে একটা ফসফেট যুক্ত হয়ে হবে ATP, ঠিক আছে না, এই ADP এর সাথে এখান থেকে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হবে কি, ATP। তাহলে এই ATPটা তৈরি হইলো। তাহলে আমরা এখন কি করলাম, প্রথম ধাপে মূল বিক্রিয়াগুলো আমরা লিখে ফেলছি, ঠিক আছে। দ্বিতীয় ধাপে আমরা কি করলাম, যে কোথায় কোথায় ATP, কোথায় কোথায় ADP, কোথায় কোথায় এই জিনিসগুলো ব্যবহৃত হয় সেটা আমরা মনে রাখবো। তাহলে দেখো আমি তোমাদেরকে একটু করে, কঠিন কিছু না, জাস্ট আমি আবারও একটু বলতেছি, আমি পুরো জিনিসটা তোমাদের সামনে, তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে, আবার লিখবা। জাস্ট আমি আবারও একটু বলি, একটু খেয়াল করো। জাস্ট কঠিন যদি বলে ফেলো তাহলে তার মানে তুমি এখানে কি করো না, তুমি খেয়াল করো না এই বিষয়টা। আমি আবার একটু বলতেছি, দেখো প্রথম কথা হচ্ছে এটা থেকে এটাতে তুমি পারবা, মূল জিনিসটা তো পারবা। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি G থেকে G6P একটা ফসফেট বাড়ছে, 6 নম্বরে একটা ফসফেট ঢুকছে, তো এটা কোত্থেকে আসছে, তাহলে এখানে ATP বের হয়েছে, 3টা ফসফেট থেকে একটা ফসফেট এই জি এর গ্লুকোজের সাথে যুক্ত হয়ে G6P হয়েছে, তাহলে এখানে থাকবে কয়টা, 2টা ফসফেট থাকবে, ADP থাকবে, ওকে। তারপর আর কোথায়, তারপর এখানে তো সেম চেঞ্জ হয় নাই, এখানেও একটা ফসফেট, এখানে একটা ফসফেট, এখানে একটা চেঞ্জ আছে, এখানে একটা ফসফেট, এখানে বাইফসফেট, মানে 2টা ফসফেট, 1,6 বাইফসফেট। তাহলে আমরা বুঝতে পারি যে এটার ভিতরে আরেকটা ফসফেট গিয়ে ঢুকছে এখান থেকে, তো এখানে এর জন্য F16BP হয়েছে। আর এখান থেকে যদি একটা ফসফেট চলে যায়, এখানে থাকবে হচ্ছে 2টা ফসফেট, তাহলে ADP হয়েছে। এর কথা হচ্ছে স্যার, হ্যাঁ স্যার, কি স্যার, এই জায়গাটা একটু বলেন। তাহলে দেখো কোথায় কোথায় ফসফেট বেরিয়েছে, দেখো আমি মুখস্থ করি নাই, জাস্ট আমি এটাই দেখেই বলতেছি। তারপর দেখো G3P থেকে 13BPGA, G3P থেকে কি 13BPGA। এই ক্ষেত্রে তুমি ফসফেট ইউজ করবা না, এটা তোমাকে খেয়াল করতে বলছিলাম। মনে রাখার জন্য বলবা যে এই ফসফেটটা ধরো যে এখান থেকে আসছে, তাই এইটা আর এইটা মিলে এই বাইফসফেট হয়ে গেছে। যদিও এখান থেকে আসে না, এই ফসফেটটা আসবে হচ্ছে NADP ইনঅর্গানিক ফসফেট। তাহলে কোনো NAD থেকে কোনো NADH2 তৈরি হওয়ার সময় একটা ফসফেট এটার ভিতরে ঢুকে যায়, তখন এটা হয়ে যাবে 13BPGA, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। কী হবে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, মনে থাকবে। আচ্ছা, তারপরে আমরা যদি খেয়াল করি, একটু করে দেখি যে স্যার কী দেখবো, এই যে দেখো, হ্যাঁ, তো 13BPGA তৈরি হয়েছে, এটা বুঝলাম। 13BPGA থেকে আমরা পাবো 3PGA, দেখতেছি তো এখানে 13BPGA 3PGA, তার মানে কি, তার 1 নম্বর কার্বনের যে ফসফেটটা ছিল সেটা এখন আর নাই, তো সেটা কোথায় গেছে, হ্যাঁ গেছে যে 1 নম্বর কার্বনের ফসফেটটা গেল কোথায় বলো, 1 নম্বর কার্বনের ফসফেটটা কোথায় গেল, এই 1 নম্বর কার্বনের ফসফেট যেটা, সেটা এই ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে
হয়ে গেছে ট্রাইফসফেট। ঠিক আছে, তাহলে 1,3-BPGA থেকে 1 নম্বরের ফসফেটটা যদি চলে যায় তাহলে কী হবে 3PGA। ওকে, তাহলে তুমি জাস্ট তোমাকে এই মূল সমীকরণটা তো তুমি এখান থেকে মনে রাখবা, এটা তো বুঝতে পেরেছো। তা আমার শুধু মনে রাখতে হবে এখন জিনিসটা যে কোন জায়গায় কী কী যুক্ত হচ্ছে। যেখানে একটা করে ফসফেট বেড়ে যাচ্ছে সেখানে একটা এটিপি ব্যয় হচ্ছে, যেখানে একটা করে ফসফেট বেড়ে যাচ্ছে সেখানেই কী হচ্ছে এটিপি ব্যয় হচ্ছে। যেখানে একটা ফসফেট বেড়ে যাচ্ছে এই জায়গায় খেয়াল করবে এটিপি না, এখানে কাজটা করবে আসলে NADIP। ওকে, আর এখানে দেখো এই জায়গায় খেয়াল করো, এখানে তো ফসফেটটা কমে যাচ্ছে, তাহলে যেখানে ফসফেট বেড়ে যাচ্ছে বা যেখানে ফসফেট কমে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, যেখানে ফসফেট বেড়ে যাচ্ছে বা যেখানে ফসফেট কমে যাচ্ছে ওই জায়গাটার মধ্যে কী তৈরি হবে, ওই জায়গাটার মধ্যে কী তৈরি হবে বলো, যেখানে ফসফেট বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে ওই জায়গাতে এটিপি ব্যবহৃত হবে। তো দেখো এই যে দেখো এটিপি, এই যে ADP থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তার মানে এখানে দুইটা ফসফেট না, দুইটা ফসফেটের মধ্যে একটা ফসফেট ADPর সাথে যুক্ত হলে তাহলে তৈরি হবে কি, দুইটা ফসফেটের সাথে একটা ফসফেট ADPর সাথে যুক্ত হবে, তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র 3PGA থাকবে। তো একটা ফসফেট যদি এর সাথে যুক্ত হয় তাহলে কি ATP, সিম্পল। তারপরে দেখো সেম এটাও কি, এই যে এটা হচ্ছে পাপ্পা হচ্ছে কি ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড না, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড না, দেখো হ্যাঁ, তাহলে এখানে যেটা হয়েছে হ্যাঁ এটা কি ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড কিনা বলো, হ্যাঁ তো ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডটা ফসফোইনলের যে ফসফোটা এটা ডাইফসফোরের সাথে যুক্ত হয়ে যাবে ট্রাইফসফেট। তো দেখো এখন আমরা এই 4টা জায়গায় বলতে পারবো না যে 3টা জায়গায় এটিপি, এই 2টা জায়গায় এটিপি তৈরি হয়, এই 2টা জায়গায় এটিপি ব্যয় হয়, এই 2টা জায়গায় এটিপি তৈরি হয়, এই 2টা জায়গায় এটিপি ব্যয় হয়, এই 2টা জায়গায় এটিপি তৈরি হয়, এবং কোথায় কোথায় এটিপি তৈরি হয় সেটা তো দেখে বোঝা যাওয়ার কথা। আচ্ছা এখন বুঝো নাই মনে হয় কথাটা, এই কথাটা বুঝো নাই, আমি আবারও বলতেছি। তুমি যদি ওই জটিলভাবে নাও জটিল, তুমি আগে পুরো সমীকরণটাকে লিখে ফেলবা, লিখে ফেলার পরে এই পুরো সমীকরণটা তোমাকে বলে দিবে যে কোথায় কোথায় এটিপিটা তৈরি হচ্ছে, মুখস্থ কথা দরকার নেই। তাই আমি এই জায়গায় একটা এটিপি বসাবো, একটা ফসফেট বাড়ছে, একটা এটিপি বসাবো, এখানে একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে বাইফসফেট, এখানে একটা ফসফেট, এখানে বাইফসফেট, তাহলে আমরা এই জায়গাতে একটা এটিপি বসাবো। তারপর দেখো এই জায়গাতে দেখো যদিও এখানে বাড়তেছে তবে এখানে এই জিনিসটা ব্যতিক্রম NADP তৈরি হবে থাকবে, তাহলে এখানে একটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার এটিপি এই ADP থেকে ATP তৈরি হবে, যেখানে কমে যাচ্ছে ATP থেকে ADP তৈরি হবে, যেখানে বেড়ে যাচ্ছে ADP তৈরি হবে, যেখানে কমে যাচ্ছে ATP তৈরি হবে। তাহলে দেখো এই জিনিসটা আশা করি পারবো। এখন আমাদের যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যেটা প্রবলেম হয় খেয়াল করো, আমাদের যে কাজটা প্রায়ই প্রবলেম হয় বা যে জায়গাটাতে আমরা একটা সমস্যা করি সেটা হচ্ছে একটু খেয়াল করো যে আমরা একমুখী বিক্রিয়া এবং উপমুখী বিক্রিয়া আমরা এইভাবে শিখি বা আমাদের স্যাররা এইভাবে শিখায় থাকে। দেখো এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাকে স্যাররা তোমাদের সাথে একটু মজা করে, ঠিক আছে, একটু দুষ্টামি করে। তাহলে দেখো এইভাবে আসলে বলবা না, এভাবে বলে যে 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, হ্যাঁ 6 নম্বরে কি হয় 1, 3, 5, 6 কি হয় ATP বা ADP ব্যয় হয় বা ADP তৈরি হয়। বা তোমাকে কীভাবে বলবে 1 নম্বরে আর 3 নম্বরে ATP তৈরি হয়, আর 6 নম্বরে আর 9 নম্বরে ATP ব্যয় হয়, যে 1 নম্বরে আর কয় নম্বরে 3 নম্বরে ATP তৈরি হয়, আর এই যে 6 নম্বরে আর কত নম্বরে, এই যে 6 নম্বরে আর হচ্ছে কত নম্বরে 9 নম্বরে ATP তৈরি হয়। তো এখানে ব্যয় হয়, এখানে তৈরি হয়। দেখো কীভাবে তৈরি হয়, বেরিয়ে হয়, এই যে ATP কিন্তু এখানে ব্যয় হচ্ছে, ATP ভেঙে ADP হচ্ছে, ব্যয় হচ্ছে, ATP ভেঙে ADP হচ্ছে, ব্যয় হচ্ছে, এখানে কিন্তু ATP তৈরি হচ্ছে। তো 1, 3, 6, 9 দিয়ে গেলা 6, 9 করলে তুমিও 6, 9 হয়ে যাবা। তাই আমাদের 1, 3, 6 দিয়ে গেলে কিচ্ছু মনে থাকবে না। ট্রুলি আমাদের পরীক্ষার হলে স্যার আমাকে শিখেছে, তো পরীক্ষার হলে আমি গিয়ে আমার 1, 3 আর 6, 9 মনে আছে, 1, 3 আর 6, 9 মনে আছে। তাহলে এক যে কোন বিক্রিয়াটা যে 1 নাম্বার বা কোনটা যে 6 নাম্বার বা কোনটা যে 9 নাম্বার ওটা ইনস্ট্যান্ট মাথায় আসে না, যার কারণে MCQটা তুমি খারাপ করবা। তো এই জন্য তুমি যদি এইভাবে চিন্তা করো যেখানে ফসফেট বাড়তেছে বা যেখানে ফসফেট কমতেছে ওই জায়গাতে ATP হয় তৈরি হবে, হয় ATP ব্যয় হবে। তুমি এইভাবে মনে রাখো। তো 1, 3, 6, 9 আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পড়াটা হয়তো গুছিয়ে ফেলছো, কিন্তু তুমি যে পুরাপুরি একটা বাস তুমি খেয়ে গেছো সেটা কিন্তু তুমি পরীক্ষার হলে না গেলে তুমি ঠের পাবা না। তো এই জন্য হলের বাসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে মানে এখানে জানাই দিচ্ছি তোমাদেরকে, দেখে হয়তো মনে ও রাকিব স্যার জোস পড়ায়, সেরা পড়ায়, কিন্তু আসলে তুমি মারাটা তুমি খাইছো। তো
তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা 1, 3, 6 এগুলা এই ফালতু পড়ালেখা আমরা করব না, যেটা পরীক্ষার হলে গিয়ে আমাদের বাস খেতে হয়, এটা বাদ। আমরা যেটা কীভাবে মনে রাখবো, আমাদের বুদ্ধি দিয়ে চিন্তা করব যে কোথায় গ্লুকোজ বাড়তেছে, কোথায় গ্লুকোজ কমতেছে, কোথায় গ্লুকোজ বাড়তেছে, কোথায় গ্লুকোজ কমতেছে, সেটার উপর ভিত্তি করে আমরা বুঝবো এই একটা গ্লুকোজ তৈরি, একটা ফসফেট বাড়ছে, একটা ফসফেট বাড়ছে, তাহলে আমরা বুঝতেছি না ফসফেটটা কোত্থেকে আসছে, এটিপি থেকে আসছে। তো এটিপি থেকে এসে গেলে এখানে থাকবে 2টা ফসফেট, সিম্পল। এখানেও একটা ফসফেট বাড়ছে, এখানে কোত্থেকে আসছে, এটিপি থেকে। এখানে 1, 3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে একটা ফসফেট কমছে, তো একটা ফসফেট যদি কমে যায় তাহলে একটা ফসফেট গেল কোথায়? একটা ফসফেট কে গেছে? আমি নিয়ে গেছি আমার পকেটে? না, এই একটা ফসফেট নিয়ে গেছে ডাইফসফেট। তাহলে ডাইফসফেট নিয়ে গেলে এটা হয়ে গেছে ট্রাইফসফেট, অ্যাসিড কমে গেছে। তুমি বুঝতেই পারতেছো, যখন একটা ফসফেট বেড়ে যাবে তখন ওই বাড়ন্ত ফসফেটটা এটিপি থেকেই আসবে, মানে এটিপি ব্যয় হবে। যেখানে একটা ফসফেট কমে যাবে, কমে যাওয়া মানে কি, একটা ফসফেট কেউ নিয়ে গেছে, কে নিয়ে গেছে? এটিপি তৈরি হওয়ার সময় কেউ একজন নিয়ে গেছে, তার মানে এই জায়গায় এটিপিটা তৈরি হচ্ছে, এই যে এই জায়গায় এটিপিটা তৈরি হচ্ছে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারবা। তো আমরা 1, 3, 6 এভাবে মুখস্থ রাখবো না, তবে আরেকটা বুদ্ধি আছে, যেখানে যেখানে আমাদের এইভাবে মনে রাখবো। তাহলে দেখো কোথায় কোথায়, যেটা বললামই তো, যেখানে গ্লুকোজ যখন ফসফেট বাড়তেছে বা ফসফেট কমতেছে, সেই ক্ষেত্রে আমাদের এটিপি হয় তৈরি হবে, হয় এটিপি ব্যয় হবে। এখন যে স্যার আমরা কোনটা একমুখী কোনটা উভমুখী, স্যার এটা কিভাবে বুঝবো স্যার? হ্যাঁ, এটা আমি বলতেছি। দেখো, একমুখী উভমুখীটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে এই যে দেখো, যেখানে যেখানে এটিপি তৈরি হচ্ছে বা ব্যয় হচ্ছে, মানে প্রথম 2টা এটিপি তৈরি হচ্ছে এবং ব্যয় হচ্ছে, এবং লাস্টেও কিন্তু এটিপি তৈরি হচ্ছে। তো দেখো, এই 2টা এটিপি ব্যয় হচ্ছে, এটা তৈরি হচ্ছে, মানে লাস্টের, মানে সবসময় খেয়াল রাখবা, তুমি এই জায়গাটাতে খেয়াল রাখবা। এই যে দেখো, এই যে এটিপি তৈরি, মানে এটিপি তৈরি হচ্ছে, মানে এখানে এটিপি, এটা এখানে কি হচ্ছে, এটিপি ব্যয় হচ্ছে, এখানে এটিপি ব্যয় হচ্ছে, ঠিক আছে? আবার লাস্টে দেখো এখানে এটিপি তৈরি হচ্ছে। এই 3টা জিনিস তোমাকে এইভাবে খেয়াল করে যদি পড়ো, যে যেখানে এটিপিগুলো যে জায়গাতে, এই জায়গাটা যদিও একমুখী, এই বিক্রিয়াটা যদিও একমুখী, এই বিক্রিয়াটা একমুখী, তবে এটা ছাড়া, ওই একটা জিনিস ছাড়া সবার উপরে 2টা এবং নিচের একটা, এগুলো হচ্ছে এটিপি। এগুলো হচ্ছে এটিপি তৈরি করে। কী হয়, মানে এটিপি তৈরি হওয়ার সময় যেহেতু এটিপি তৈরি হচ্ছে, এই জন্য এরা একমুখী। এই জন্য কি, এরা একমুখী। এই 2টা জায়গায় এরা একমুখী। কোন 2টা জায়গায়, কোন 2টা জায়গায় বললাম? এই যে দেখো, এই দুই জায়গায় এটিপি ব্যয় হচ্ছে, এরা একমুখী। লাস্টে একটা এটিপি তৈরি হচ্ছে, এটা উভমুখী, এটাও একমুখী। দেখো আমি আবারও বলতেছি, প্রথম 2টা এটিপি যে জায়গায় তৈরি হয়, এবার তুমি মাথায় সেট করে নাও, প্রথম যে 2 জায়গায় এটিপিটা তৈরি হচ্ছে, প্রথম যে 2 জায়গায় এটিপিটা ব্যয় হচ্ছে, সেখানে এটা একমুখী। আমি এটা এইভাবে মোটা করে দিই, প্রথম যে 2 জায়গায় এটিপিটা ব্যয় হচ্ছে, খেয়াল করো, প্রথম যে 2 জায়গায় এটিপিটা ব্যয় হচ্ছে সেগুলো হচ্ছে একমুখী, আর লাস্টে যে জায়গাটাতে এটিপিটা উৎপন্ন হচ্ছে সেটা হবে একমুখী। তা 3টা জায়গায় একমুখী বিক্রিয়াটা, আর বাকি যা আছে দেখতেছো মোটামুটি বাকি সবই কি, উভমুখী। বাকি সব হচ্ছে কি, উভমুখী। তাহলে আমার একমুখী এবং উভমুখীর ঝামেলাটা শেষ। তাহলে আমাদের একমুখী এবং উভমুখীর ঝামেলাটা শেষ, জাস্ট 3টা জায়গায় তোমার একমুখী। তো তুমি জাস্ট এটা মনে রাখো যে একমুখী হবে কয়টা জায়গায়, একমুখী হবে 3টা জায়গায়, জাস্ট 3টা জায়গায়, 3টি জায়গায়। একটা হচ্ছে প্রথম 2টা এটিপি ব্যয় হওয়ার সময়, আর লাস্টে একটা এটিপি তৈরি হওয়ার সময়। তো প্রথম 2টা এটিপি ব্যয় হওয়ার সময়, লাস্টে একটা এটিপি তৈরি হওয়ার সময়, ঠিক আছে? আর কখন এটিপি তৈরি হবে, কখন এটিপি ব্যয় হবে, এটা তো তুমি বুঝেই যাবা, ইনশাল্লাহ বুঝেই গেছো। এখন এনজাইমগুলো মনে রাখা সো ইজি, সো টাফ না, সো ইজি। তো তোমার কাজই হচ্ছে, তুমি সব পড়া একবারে নিও না প্লিজ। তুমি যদি সব একবারে নিতে চাও, ডুববে না মাথায়, ঠিক আছে? তো তোমাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমরা প্রথমে শিখবো যে কোনটা থেকে কোনটা তৈরি হয়, তারপর আমরা শিখব যে কোথায় এটিপি তৈরি হয়, কোথায় এটিপি ব্যয় হয়, তারপর আমরা শিখব কোনটা একমুখী কোনটা উভমুখী। এখন আমরা শিখবো হচ্ছে এনজাইম। এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো হচ্ছে বিভিন্ন কোন জায়গায় কোন এনজাইম ব্যবহৃত হয়। তো আমি তোমাদেরকে আবারও বলি, তাহলে ধাপটা কি, আমার কথা হচ্ছে প্রথমে হচ্ছে মূল সমীকরণটা লিখব। প্রথম কি, মূল সমীকরণ। তারপর কি করব স্যার, প্রথমে মূল সমীকরণটা লিখলাম, তারপর কি লিখব, তারপর এডিপির হিসাবটা দিব। তারপর কি লিখব স্যার, হ্যাঁ তারপর যে জিনিসটা লিখবো আমরা, তারপর যে জিনিসটা লিখবো, ওই কি লিখবো, এদিকে দেখো, প্রথমে মূল সমীকরণ, তারপর এডিপিটা দিব, তারপর একমুখীর বিষয়টা লিখব, কোনটা একমুখী কোনটা উভমুখী। তারপর আইসা লাস্টের দিকে এসে আমরা এনজাইমগুলো দিব। তাহলে দেখো,
এখানে কিন্তু কঠিন না। তুমি যদি এই জায়গাটা এই মূল সমীকরণটা শিখে ফেলতে পারো, যদিও এটা এখানে আছে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 3PGA, জিএ 3PGA না, এটা হচ্ছে এই যে দেখো G3P DA3P 13BPGA 3PGA 13BPGA 3PGA। তো এটাকে জাস্ট উল্টাইলাম, মানে এই জিনিসটা কিন্তু আমরা উল্টায় গেলাম 13BPGA 3PGA। তাহলে দেখো তুমি যদি এটা যদি তোমার চোখের সামনে ভাসে, তা তুমি কিন্তু নিচ থেকে উপরে মারতে পারবা। আমি আবারও বলি, তোমার যদি এটা পুরোটা ক্লিয়ার থাকে তাহলে তুমি নিচ থেকে উপরে দিয়ে মারতে পারবা। তাহলে দেখো মানে লিখতে পারবো আর কি। তাহলে দেখো এই জায়গাটা আমরা বুঝি। তো প্রথম কথা হচ্ছে এই যে মূল সমীকরণটা 1 নম্বরে কি বলছি, মূল সমীকরণ মুছে ফেললাম কেন, মূল সমীকরণ। তো দেখো 1 নম্বর মূল সমীকরণটা আমরা এখান থেকে নিচ্ছি, নিচ থেকে উপরে মারবো। তারপর এটিপিটা কিভাবে দিলাম, যেখানে যেখানে লাগবে এটিপিটা দিলাম। স্যার একমুখীটা কিভাবে দিব, একমুখীটা হচ্ছে উপরে যে দুই জায়গায় এটিপি তৈরি হবে ব্যয় হবে, নিচে যে জায়গাটাতে নিচে একটা জায়গায় যেখানে এটিপিটা ব্যয় হবে তৈরি হবে, উপরে যে দুই জায়গায় এটিপি তৈরি হবে, উপরে যে দুই জায়গায় এটিপি ব্যয় হবে, নিচে যে জায়গাটাতে এটিপি তৈরি হবে সেই সেখানে এরা একমুখী হবে, আর বাকি সব উভমুখী। আর তারপর লাস্টে এনজাইমগুলো দিব। তো দেখো আমি তোমাদের সাথে, তোমরা আমার সাথে আবার এটা আমরা রিভাইজ দিব, আবার প্র্যাকটিস করবো, এটা মুখস্থ করবো আজকে এখানে। এখনই তোমার কঠিন লাগতেছে, আমি পুরোটা শেষ করি, তারপরে তোমার সহজ লাগবে ইনশাল্লাহ। এইখানে যে এনজাইমটা দেখো, এই যে গ্লুকোজটা, এটা কি হেক্সোজ না, গ্লুকোজটা কি, এটা হেক্সোজ। হেক্সোজ মানে কি, গ্লুকোজ কয় কার্বনের, গ্লুকোজটা কিন্তু 6 কার্বনের, এই গ্লুকোজটা 6 কার্বনের, তাতে আমরা লিখবো কি হেক্সোজ। গ্লুকোজ যেহেতু, এই গ্লুকোজটা যেহেতু, খেয়াল করো আমি আবারও বলি, হ্যাঁ দেখো এই গ্লুকোজটা যেহেতু 6 কার্বনের, এটাকে আমরা বলবো হেক্সোজ। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? গ্লুকোজটা যেহেতু 6 কার্বনের, এটাকে আমরা হেক্স বলি, হেক্সোজ। এটা বোঝার জন্য আমার আবার কোষ রসায়নটা লাগবে, যে আপাত দৃষ্টিতে যতটুকু বোঝা যায় গ্লুকোজটা 6 কার্বনের, তাই এটাকে আমরা হেক্সোজ বলবো। তাহলে এই 6 কার্বনের গ্লুকোজ মানে হেক্সোজটা একটা ফসফেট খাচ্ছে, তা আমরা কি বলবো, হেক্সোকাইনেস। আমরা কি বলবো এটা, এখানে যে এনজাইমটা লাগবে এটাকে আমরা বলবো হেক্সোকাইনেস। তো দেখো যেখানে যেখানে ফসফেট খাবে বা ফসফেট ফেলে দিবে, সেখানে আমরা বলবো হেক্সোকাইনেস, সেখানে আমরা বলবো কাইনেস। তাহলে দেখো ফসফেট খাওয়া, ফসফেট ফেলে দেওয়া, ওইখানে আমরা কি বলবো, কাইনেস এনজাইম। খাওয়া আর ফালা, এটাকে আমরা কাইনেস এনজাইম বলবো। তাহলে এখানে এই গ্লুকোজটা একটা ফসফেট খাচ্ছে, তাই হেক্সোকাইনেস বলতেছি। হেক্সো কেন, এটা 6 কার্বনের, তাই হেক্সো, একটা ফসফেট খাচ্ছে তাই হেক্সোকাইনেস। এটা সবসময় মনে রাখবা। ও আর একটা জিনিস তোমরা মনে রাখবা সবসময়, এই 6, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। ছোট নামটা কোন, এই দুইটার মধ্যে ছোট কে, এই দুইটার মধ্যে ছোট হচ্ছে গ্লুকোজ, তাই আমি গ্লুকোজের নামটা ইউজ করবো, এই যে গ্লুকোজ মানে হেক্সোজ। হ্যাঁ, এখানে গ্লুকোজ বলতে এখানে 6 কার্বন যেহেতু হেক্সো কথাটা বোঝানো হচ্ছে, আমরা বলবো হেক্সোকাইনেস। অথবা এটার আটা নাম আছে, এটাকে আমরা বলতে গ্লুকোকাইনেস। কি বলতে পারি, এটাকে আমরা গ্লুকোকাইনেসও বলতে পারি, গ্লুকোকাইনেস। তাহলে আমি এই নামটা আমি আবারও বলি, কীভাবে মনে রাখবো, এখানে ফসফেট দেওয়া নেওয়া হচ্ছে তাই কাইনেস, ফসফেট দেওয়া নেওয়া হচ্ছে তাই কি কাইনেস। এই দেওয়া নেওয়ার মধ্যে ছোট নাম কোনটা, এই দেওয়া নেওয়ার মধ্যে ছোট নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা বলবো যে গ্লুকোজ কাইনেস, যে গ্লুকোকাইনেস। এই যে দেখো আমরা বলবো কি গ্লুকোকাইনেস বা হেক্সোকাইনেস। কথা ক্লিয়ার? ওকে ফাইন। তারপর আমরা এই জায়গায় আসি, এখানেও কিন্তু ফসফেট দেওয়া নেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো এখানে যে এনজাইমটা, এটা হচ্ছে কাইনেস এনজাইম, এখন বলতে পারো স্যার বুঝলাম ফসফেট দেওয়া নেওয়া হচ্ছে, তাহলে এখানে একটা এনজাইম ব্যবহৃত হয়, নাম কি, কাইনেস এনজাইম। তো স্যার একটু আমাকে বলেন তো, কি বলবো বলো, যে এখানে কি রকমের কাইনেস, এখানে কাইনেসটা হচ্ছে এই দুইটার মধ্যে ছোট নাম কোনটা বলো তো, F6P ছোট নাকি F16BP ছোট? অবশ্যই F6P ছোট, তাহলে নামটা হবে F6P কাইনেস। মানে কি, ফসফোফ্রুক্টোকাইনেস। এই পি মানে কি ফসফেট, তাহলে ফসফো, এফ মানে ফ্রুক্টোজ, তো ফসফেটের ফসফো আর ফ্রুক্টোজের ফ্রুক্টো, তাহলে নাম কি হবে ফসফোফ্রুক্টোকাইনেস। ঠিক আছে না? তাই নামগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই বাবা, আমারও মুখস্থ নেই, কিন্তু এগুলো আমারও মুখস্থ, আমি মুখস্থ বলতেছি না, আমরা যেটা এবার বলতেছি ফসফেট দেওয়া নেওয়া হচ্ছে তাই কাইনেস। আর দুইটার মধ্যে ছোটকে এই জিনিসটা ছোট, তো এটাকে আমরা এইভাবে বলবো, ফ্রুক্টোজ 6 ফসফেটকে আমরা বলবো ফসফোফ্রুক্টো, উল্টা করে বলবো আর কি, উল্টা করে বেরিয়ে দেবো। তো দেখো
ফসফোফ্রুক্টোকাইনেজ। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, এই কোন জায়গাটা খেয়াল করবো রে, আমরা এই জায়গাটা দেখি F16BP থেকে, বুঝো দেখি, F16BP থেকে আমরা G3P আর DA3P আমরা এটা পাচ্ছি, তাই না? এই জায়গাটাতে একটা জিনিস বলবো, এই জিনিসটা কি বলতো, এই জিনিসটার নাম কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট না? এটার নাম কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। আমরা গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে? এখানে একটা এনজাইম মানে অ্যালডিহাইড থেকে এটা তৈরি হয়, তাই নাম হচ্ছে অ্যালডোলেজ। তো দেখো আমরা কিন্তু এই যে গ্লিসারালডিহাইডটা কিন্তু তৈরি হচ্ছে, দেখো মানে এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে গ্লিসারালডিহাইড তৈরি হচ্ছে। তো এটাকে আমরা বলবো এখানে যে এনজাইমটা লাগবে, মানে এখানে একটা অ্যালডিহাইড, এখানে একটা কিটোন তৈরি হচ্ছে, আমি এই অ্যালডিহাইডটা দিয়ে মনে রাখবো এখানে একটা অ্যালডোলেজ এনজাইম লাগবে, এখানে একটা অ্যালডোলেজ এনজাইম লাগবে, অ্যালডোলেজ এনজাইম লাগবে, ঠিক আছে? তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু ভালো করে খেয়াল করো, লাস্টের দিকে আমি এখান থেকে এখানে একটা জিনিস মিলিয়ে দিব, অ্যালডোলেজ এনজাইম। তারপর এই জায়গাটাতে আমরা খেয়াল করি যে স্যার এখানে কি ব্যবহৃত হবে, এখানে স্যার কোনো এনজাইম লাগবে, এখানে যে এনজাইমটা লাগবে ডিহাইড্রোজিনেস এনজাইম, হ্যাঁ, এখানে লাগবে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। তাহলে দেখো এই যে এখানে ডি আছে না, ডি থাকলে কি এনজাইম, এখানে ডি আছে যেহেতু, ডি থাকলে ডিহাইড্রোজিনেস এনজাইম, ডি থাকলেই ডিহাইড্রোজিনেস, ডি থাকলেই ডিহাইড্রোজিনেস এনজাইম, ডি থাকলে ডিহাইড্রোজিনেস এনজাইম। তবে এখানে একটা কেমন ডিহাইড্রোজিনেস এনজাইম, এখানে ডি আছে তাই ডিহাইড্রোজিনেস এনজাইম মনে রাখতে বলছিলাম। আর এটা এখানে খেয়াল করো, এখানে ওই যে কার উপর কাজ করতেছে এনজাইমটা, এটা গ্লিসারালডিহাইডের উপর কাজ করতেছে। কেমন গ্লিসারালডিহাইড? ফসফোগ্লিসারালডিহাইড। এই যে দেখো আমি যদি উল্টা করে নামটা বলি, গ্লিসারালডিহাইড 3 ফসফেট বলতে পারি, আবার এভাবে বলতে পারি ফসফোগ্লিসারালডিহাইড। আমরা কি বলবো? ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড কি মনে রাখবো? ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড কি জিনিস? ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, 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 ডিহাইড্রোজিনেস। তো স্যার আর কিছু আছে? হ্যাঁ, এই যে দেখো এই 13BPGA থেকে খেয়াল করো, 13BPGA থেকে, 13BPGA থেকে, এই 13BPGA থেকে 3PGA থেকে এটা তৈরি হওয়ার সময় মনে রাখবা, এখানে দেখো এই যে দেখো ফসফেটের দেয়া নেওয়া হচ্ছে, ফসফেটের খাওয়া দাওয়া হচ্ছে, তাই এখানে, তাহলে এখানে আমরা বলবো এটা কাইনেজ এনজাইম, এখানে একটা কাইনেজ এনজাইম ব্যবহৃত হবে। এখন বলা হচ্ছে এই দুইটার মধ্যে ছোট নাম কি বলো তো? এই দুইটার মধ্যে ছোট কে? এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 13BPGA ছোট নাকি PGA ছোট? PGA ছোট, তাহলে নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। কি হবে? তাহলে এটার মধ্যে ছোট হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, তাহলে নাম হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ঠিক আছে? তারপর দেখো আমরা এই জায়গাতে দেখি এই যে 3 থেকে 2, খেয়াল করো 3 থেকে 2 আসছে না? আমরা অনেক সময় আমরা যখন যদি করতে চাই, আমরা যদি টিভি রিমোটকে যদি আমরা মিউট করতে চাই, মানে টিভি থেকে যদি আমরা সাউন্ড কমাতে চাই, 3 থেকে 2, 2 থেকে 1 মিউট করার সময় আমার এরকম আসতে হয় না? 3 থেকে 2, 2 থেকে 1, এভাবে 1 থেকে 0, এভাবেই তো আমরা মাইনাস করতে করতে আসি। তো মনে করো এখানে 3 থেকে 2 আসছে, ধরো আমরা এটা মিউট করতেছি, কি করতেছি? মিউট করতেছি, তো এটার নাম হবে মিউটেস এনজাইম। এটার নাম কি হবে? এটার নাম হবে মিউটেস এনজাইম, এটার নাম হবে মিউটেস এনজাইম। তাহলে কেমন মিউটেস? এটা হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেস, ফসফোগ্লিসারোমিউটেস, হ্যাঁ, নাম কি হবে? ফসফোগ্লিসারোমিউটেস। তাহলে দেখো যেহেতু কমতেছে তাই মিউটেস, আর এটা কি বলবো? ফসফোগ্লিসারোমিউটেস, ফসফোগ্লিসারোমিউটেস। আচ্ছা, বুঝলাম স্যার। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তো এখানে দেখো কোন এনজাইমটা ব্যবহৃত হবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। খেয়াল করো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে দেখো একটু দেখো এখানে 2PGA থেকে PPGA, তাহলে দেখো নাম উচ্চারণটা কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আমি আবারও বলি, খেয়াল করো, পি দিয়ে ফসফোইনল, আরেক পি দিয়ে পাইরুভিক, আরেক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে ইনহল তৈরি হচ্ছে, তাই এখানে যে এনজাইমটা লাগতেছে এটা হচ্ছে ইনলেজ এনজাইম,
ইনল তৈরি হওয়ার সময় যে এনজাইমটা লাগতেছে সেটা হচ্ছে ইনলেজ এনজাইম। আচ্ছা বুঝলাম। তাহলে এখানে কি, এখানে আবার ফসফেটের দেওয়া নেওয়া হচ্ছে, তাই এখানে এটাও কি ফসফেটের যেখানে দেওয়া নেওয়া হয় সেখানে আবার কাইনেজ। আচ্ছা বুঝলাম কাইনেজ। কেমন কাইনেজ? এই দুইটার মধ্যে ছোটো কে, এই দুইটার মধ্যে ছোটো কে, এই দুইটার মধ্যে ছোটো হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা বলবো পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই দুইটার মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে, তাই কাইনেজ মানে ফসফেটের দেওয়া নেওয়া হচ্ছে কাইনেজ, আর কে ছোটো কে পাইরুভিক অ্যাসিড, তাই পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তো এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার কিনা বা এটা তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, তোমাদের প্রথম অবস্থায় হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু জিনিসটা আসলেই জটিলটা তুমি যদি ভেঙে ভেঙে জিনিসটা বোঝার চেষ্টা করো। আচ্ছা শুধু হ্যাঁ, এখানে দেখো তোমাকে একটা কথা বলি, তুমি পরীক্ষায় যখন একটা কথা যত ঘুরায় লিখতে পারো, আমি আবারও বলি, এটা তুমি যদি রিটেন পরীক্ষা দাও তখন তো আমরা চাই যে আমরা উপরোক্ত উদ্দীপক থেকে জানতে পেরেছি যে, সুতরাং উদ্দীপক থেকে আমরা এটা প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, সুতরাং আমরা উদ্দীপকের আলোকে বলতে পারি যে এই কথাগুলো বলে আমরা পৃষ্ঠা বাড়াই না, বাড়াইতো। তো তুমি পরীক্ষার হলে তুমি সংক্ষিপ্ত নামগুলো কেন লিখবা? তুমি পুরো নামটা লিখে দাও, তোমার তো জাস্ট এইগুলো এই কোড নাম্বারগুলো মাথায় থাকবে, তুমি পুরো নামটা বলবা। তবে এটা লিখলে যে কেটে দিবে সেটাও না, আবার কেটে দেওয়া না দেওয়াটার বড় কথা না। বড় কথা হচ্ছে যে তুমি তোমার জিনিসগুলো যদি এই F6P দিয়ে যদি বুঝো যে এই জিনিসটা কী, তা তুমি পুরো জিনিসটা বোঝার কথা বা তুমি তো লিখতে পারার কথা, তাই না? তো এটা লিখে দিলে বেটার হয়, কারণ সব সারা তো আর একরকম হয় না, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, এখানে অ্যালডোলেজ এনজাইমটা কোথায়? এই F16BP থেকে এই দুইটা জিনিস পাওয়ার সময় অ্যালডোলেজ এনজাইমটা ব্যবহৃত হয়। একটা জিনিস তাহলে মনে রাখো, আমার প্রথম কাজই হচ্ছে মূল সমীকরণটা আগে শিখবা, মূল বিক্রিয়াগুলো শিখবো আমরা। তারপরে যে কাজটা, তারপরে হচ্ছে আমাদের কোথায় এটিপি আর কোথায় এডিপি দেখে দেখে আমরা এটা বসাবো। তো প্রথমটাই শুধু মুখস্থ না, ঠিক এটাও আবার ক্লিয়ার করে। আচ্ছা আমার সাথে সাথে একবার করে বলো, আমি এই জায়গাটা একটু করে ক্লিয়ার করে দিচ্ছি, পুরো জিনিসটা তোমরা আমার সাথে সাথে তোমরা আবার লিখবা, আমি লিখাবো পুরাটা মুছে, এখন আমি তাড়াতাড়ি করে লিখবো। দেখো তার আগে আমরা একটা জিনিস একটু দেখে নিই, একটা জিনিস এই জায়গাটাতে একটু কটখা হয়, সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে আমরা প্যাস লাগে অনেক সময়। F16BP থেকে দুইটা জিনিস তৈরি হচ্ছে। F16BP থেকে যখন অ্যালডিহাইড তৈরি হয় তখন কিন্তু অ্যালডোলেজ এনজাইম। F16BP থেকে যখন অ্যালডিহাইড তৈরি হয়, বা এই দুইটা জিনিস থেকে যখন F16BP তৈরি হয় তখনই অ্যালডিহাইড কিন্তু। তো দেখো F16BP থেকে যখন অ্যালডিহাইড তৈরি হয় বা এই গ্লিসারঅ্যালডিহাইড থেকে যখন এটা তৈরি হয়, সেটা কিন্তু অ্যালডোলেজ এনজাইম, তাই না? এখন দেখো এই জায়গাটাতে একটা প্রবলেম হয় যে NADH-টা আমরা কোথায় বসাবো, একটু দেখি এই জায়গাটাতে খেয়াল করি। এই যে NADH-টা আমরা এই জায়গাতে দেখি, এই যে এখানেও কিন্তু একটা NADH কি হবে, এই জায়গাতেও কিন্তু একটা কি হবে বলো, এই যে এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা NADPH কি হবে, ব্যয় হবে, একটা NADH2 ব্যয় হবে। আমরা বলতে পারি NADH2 ব্যয় হবে, আমরা NADPH2। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তো, দেখো এখানে যেমন NADH2 তৈরি হচ্ছে, এখানে NADH2 ব্যয় হবে, আমরা এভাবে দেখাইতে পারি NADH2 ব্যয় হবে, ঠিক আছে? খেয়াল করো, তাহলে এখানে খেয়াল করো NADH2 থেকে NADP তৈরি হবে, মানে NADH2টা ব্যয় হচ্ছে, এখানে NADH2 তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটা তোমরা একটু মনে রাখবা কষ্ট করে, সেটা হচ্ছে এই যে 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ দেখো এই যে দেখো 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যে 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা যেখানে থাকবে সেখানে একটা NADP ব্যয় হবে, একটু খেয়াল করতে হবে। 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা ফসফেট NADর সাথে ঢুকে যাবে, অথবা এই G3P থেকে 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা ফসফেট এখান থেকে আসবে। মানে এই জিনিসটা একটু তুলনা করো তো, একটু তাকায় দেখো, এটা একটু বুঝো, এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। 1,3-বিশ-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন এই G3P DA3P তৈরি হবে তখন কিন্তু একটা ফসফেট কি হবে, একটা ফসফেট কিন্তু ওই যে NADH2-তে দেখো এখানে একটা ফসফেট এখানে চলে গেছে, তাহলে NADP তৈরি হয়ে গেল এখন, তাহলে এখান থেকে একটা ফসফেট কমে গেল। অথবা আমি তোমাদের মনে রাখতে বলছিলাম যে একটা ফসফেট এখানে চলে আসছে, একটা ফসফেট এখানে চলে আসছে, যদিও জিনিসটা ওইরকম না। জিনিসটা হচ্ছে যে এখান থেকে একটা ফসফেট এখানে চলে যাওয়ার পরে দুইটাই প্রায় মানে এইখান থেকে এটা, এখান থেকে এটা তৈরি হচ্ছে আর কি। তো জিনিসটা এতটুকু ধরতে পারছো তোমরা অনেকেই?
তাহলে আমরা যে জিনিসটা করব, এখন আমরা যে কাজটা করব, ফাইনালি আমরা যে জিনিসটা মাথায় রাখবো, এই জায়গাটা একটু তোমরা মুখস্থ করো, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করো, যে যেখানে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথেই NADH2 বিষয়টা এখানে থাকবে, 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে NADH2, এটা তোমরা একটু মাথায় সেট করো, কারণ এই জায়গাটাতে পরীক্ষার হলে তোমরা অনেক সময় পেস্টটা লাগাও। আমি আবারও বলতেছি, যে জায়গাটা তোমাদেরকে মনে রাখতে বলতেছি সেটা তোমাদেরকে, হ্যাঁ ঠিক আছে, মনে করো যে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা ফসফেট বের হয়ে যাবে, একটা ফসফেট বের হয়ে যাবে এখান থেকে, আর এখানে হচ্ছে এই G3P থেকে একটা ফসফেট যুক্ত হয়ে 1,3-BPG তৈরি হবে। তো এখন আমি পুরাটা বলি তোমাদেরকে, হ্যাঁ আচ্ছা, 2 নঙে কী হবে, ফসফোগ্লিসারো কোথায় বলছো, ফসফোগ্লিসারো আইসোমারেজ কোথায় বলছো জানি, হ্যাঁ এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে। আচ্ছা এটা থেকে যখন এটা থেকে যখন এটা আর এটা তৈরি হবে তখন অ্যালডোলিস, এটা থেকে যখন এই দুইটা জিনিস তৈরি হবে তখন অ্যালডোলিস। কিন্তু আবার এইটা আর এটা একে অপরের, এটা আর এটা কিন্তু একে অপরের আইসোমারেজ, কিন্তু এটা এটা একে অপরের আইসোমার, এই জন্য হচ্ছে আইসোমারেজ এনজাইম। এটা হচ্ছে ও আচ্ছা আমি এগুলো লিখি নাই, হ্যাঁ আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এই জিনিসগুলো সহজ কিভাবে, কারণ G3P আর DA3P একে অপরের আইসোমার, তাই এখানে আইসোমারেজ ব্যবহৃত হবে। আবার দেখো, আবার একটা জিনিস খেয়াল করো, খেয়াল করো, এই যে দেখো এই যে G6P আর F6P গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার, তাই এখানে আইসোমারেজ এনজাইম। এটা সহজ, তোমরা পারবা ইনশাল্লাহ, আইসোমারেজ এনজাইম। যেখানে যে যার আইসোমার, তোমরা তো জানো গ্লুকোজের আইসোমার ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের আইসোমার গ্লুকোজ, তাই আইসোমারেজ এনজাইম। তারপর দেখো আমাদের এই তো, আর এইটা আর এটা একেবারে আইসোমার, তাই এখানে আইসোমারেজ এনজাইম। তো G3P আর DA3P একেবারে আইসোমার, তাই আইসোমারেজ এনজাইম। তো সবসময় তোমরা সবসময় এটা মনে রাখবা যে এই জিনিসটা মনে রাখবা যে একটা ফসফেট ঢুকে গিয়ে 1,3-BPGA হয়, একটা ফসফেট ঢুকে গিয়ে 1,3-BPGA হয়, একটা ফসফেট ঢুকে গিয়ে কী হবে 1,3-BPGA হয়, মনে থাকবে। আর এই জিনিসটা আশা করি তোমরা মনে রাখতে পারবা। আচ্ছা এখন আমি পুরো জিনিসটা একটু বলি, তোমাদেরকে বলি, আমরা এই জায়গাটা তোমাদেরকে একটু করে বলি, যে এখন দেখো আমার সাথে সাথে করে বলো তো তোমরা, দেখো তো কি হয়, এই গ্লুকোজ থেকে কি হয় বলো, গ্লুকোজ থেকে কি হয়, গ্লুকোজ 6 নম্বর একটা ফসফেট বেরবে, গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেটটি কি হবে, তার একটা সমাণু F6P। এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হবে, ফ্রুক্টোজ 6 থেকে 1,6-বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। আচ্ছা 20 ফসফেট থেকে কি হবে রে, এই যে 20 ফসফেট থেকে দুইটা জিনিস ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে তৈরি হবে G3P, এখানে তৈরি হবে কি, এখানে তৈরি হবে G3P, এখানে তৈরি হবে DA3P। আচ্ছা এই G3P থেকে কি হবে বলো তো, G3P থেকে তৈরি হবে এখানে 1,3-BPGA, 1,3-BPGA, BPGA থেকে কি তৈরি হবে বলো, BPGA থেকে কি তৈরি হবে, আমরা যেটা এখান থেকে এই উল্টাটা মনে রাখবো আর কি, 1,3-BPGA থেকে কি তৈরি হবে, 1,3-BPGA থেকে তৈরি হবে 3PGA, 3PGA থেকে কি তৈরি হবে 2PGA, 2PGA থেকে কি তৈরি হবে, 2PGA থেকে পাপ্পা, এই যে পাপ্পার পা, হ্যাঁ এই যে দেখো। তো আমরা এটা এইভাবে মনে রাখবো, আমরা এইভাবে বারবার লেখার চেষ্টা করব। তাহলে দেখো গ্লুকোজ 6P, G6P, F6P, F16BP, দুই খণ্ড হয়ে গেল G3P, DA3P, 1,3-BPGA, 3PGA, 2PGA, PPA, PA, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফসফেট বাড়লো, তাহলে এখানে একটা ফসফেট বাড়বে, তাহলে এখানে একটা ফসফেট বাড়বে, এখানে একটা ATP ব্যয় হবে, ATP, এই ADP, ঠিক আছে, এই ATP থেকে এই ADP। আবার কোথায় ফসফেট বাড়ছে, এখানে একটা ফসফেট বাড়লেও তোমাদের মনে রাখতে বলছিলাম, এটা বাড়লেও এটা হচ্ছে NADP, NADPH2, এখানে একটা ফসফেট বেড়ে, হ্যাঁ এখানে NADP তৈরি হবে, NADH2 তৈরি হবে, এখানে ফসফেটটা আসবে, ঠিক আছে। তারপর আমরা যদি বলি যে স্যার এখানে আর কোথায় ফসফেট বাড়ছে, ফসফেট বাড়ছে হচ্ছে এই যে দেখো, ফসফেট বাড়ছে না ফসফেট কমছে, এই যে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 1,3-20 ফসফো দুইটা ফসফেট, এখানে 3 ফসফো একটা ফসফেট, তাই আমাদের এখানে বলতে পারি এখানে একটা ফসফেট কমছে, তো ফসফেটটা কমে গিয়ে
তাহলে এডিবির সাথে একটা যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে। এখানেও ফসফেটটা কমছে, কিন্তু দেখো এখানে ফসফেটটা কমছে। তাহলে দেখো এটিপির সাথে আচ্ছা কোথায়, সরি, এই যে ফসফোইনল পাইরুভিক একটা ফসফেট বেশি আছে, এটা শুধু পাইরুভিক অ্যাসিড, এটা পাইরুভিক অ্যাসিড, এটাও পাইরুভিক অ্যাসিড, এটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে একটা ফসফেট কী হয়েছে, কমছে। তাহলে খেয়াল করো এটা কোত্থেকে আসছে, এডিপি থেকে, এডিবির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এডিবির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হলো। তো আমরা বুঝাই গেছি কোথায় কোথায় তৈরি হয়েছে। এখন আমরা এনজাইম, এখন একমুখী দুইমুখী এটা বলবো। এখন জাস্ট যে দুই জায়গায় এডিপি ব্যয় হবে এটা হচ্ছে একমুখী, আর লাস্টে যেখানে এটিপি ব্যয় হবে, সরি তৈরি হবে, সেটা একমুখী, আর বাকি সব উভমুখী, বাকি সব উভমুখী, বাকি সব উভমুখী, বাকি সব কি উভমুখী, উভমুখী। ঠিক আছে, আচ্ছা বুঝলাম স্যার। আর কি হবে এখানে, এখানে এনজাইমগুলোর নাম এই যে দেখো, এখানে যে এনজাইমটা হেক্সোকাইনেস, এখানে হচ্ছে হেক্সোকাইনেস, হ্যাঁ, কারণ কেমনে, যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে কাইনেস, এখানেও খাওয়া দাওয়া হচ্ছে কাইনেস, কাইনেস। স্যার এখানে কি হচ্ছে, এখানে 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 এটিপি খাওয়া দাওয়া হচ্ছে, এটাও কাইনেস। স্যার এখানে কি হচ্ছে, এখানেও এটিপি খাওয়া দাওয়া হচ্ছে, এটা কাইনেস। এখন কি কাইনেস, এই কি নাম কি হবে, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা নাম হবে তো ফসফোফ্রুক্টোকাইনেস, নাম হবে নাম হবে ফসফোফ্রুক্টোকাইনেস। আবার এই দুইটার মধ্যে দেখো এখানে কে কাচ্ছে, এখানে কাইনেস বুঝলাম, কে কাচ্ছে, গ্লুকোজ কাচ্ছে, তাই গ্লুকোকাইনেস বা হেক্সোকাইনেস। তারপর এই দুইটার মধ্যে কে কাচ্ছে, দেখো এই দুইটার মধ্যে কে কাচ্ছে, এই দুইটার মধ্যে খাচ্ছে হচ্ছে ছোটটাকে বলবো আমরা পাইরুভিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। তারপর এই দুইটার মধ্যে কে কাচ্ছে, ছোটটাকে বলবো আমরা, যেই খাক ছোটটার নাম বলবো পাইরুভিক অ্যাসিড কাইনেস, ছোটটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস, পাইরুভিক অ্যাসিড কাইনেস, অ্যাসিড কাইনেস। তারপর স্যার আর হচ্ছে এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের সমাণু, আইসোমারেজ, আইসোমারেজ। আর কে কার সমাণু, আর কে সমাণু, এই যে দেখো আর হচ্ছে আর কোথায় সমাণু হয়, এটা আর এটা একে অপরের সমাণু, এখানে আইসোমারেজ। এটা তুমি বুঝে বুঝে লিখবা। আর একটা হচ্ছে দেখো যেহেতু অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যালডোলেজ এনজাইম, অ্যালডোলেজ। ঠিক আছে, আর এখানে যেহেতু এনএডিপি আছে তাই এখানে হচ্ছে ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস। এগুলো কি মুখস্থ লিখতেছি, তুমি মুখস্থ শুধু প্রথমটা করবা, ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস। এখন তুমি একবার পরে যদি বলে যে মনে থাকে না আমার, তাহলে কেমনে মনে থাকবে, তুমি পুরো সমীকরণটা আগে একবার লিখো, দুইবার লিখো, তিনবার লিখো, তাহলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডিহাইড্রোজিনেস, তারপর ডিহাইড্রোজিনেসটা কী হবে বলো তো, বলো না, এই ডিহাইড্রোজিনেসটা কেমন ডিহাইড্রোজিনেস হবে, ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারেলডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড, এগুলো আমি যদি লিখছি আগে, ফসফোগ্লিসারেলডিহাইড্রোজিনেস। তারপর আমরা যদি বলি এখানে কি হচ্ছে, এখানে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, ফসফোইনল, তাই এখানে ইনোলেজ এনজাইম, ইনোলেজ এনজাইম। তারপর আমরা যদি বলি 3 থেকে 2 আসছে, তাহলে এখানে মিউটেস এনজাইম, মিউটেস। কেমন মিউটেস, 3 থেকে 2 আসে মানে কেমন মিউটেস, এটা হচ্ছে ফসফোগ্লিসারো মিউটেস, এটা হচ্ছে ফসফোগ্লিসারো মিউটেস। ঠিক আছে, এখন আমরা তোমাকে যে জিনিসটা আগেও বলছিলাম যে আর কিছু বাদ পড়ছে, মানে দেখে দেখি তো লিখছি আমরা, মানে কোথায় কোনটা লাগতেছে সেটা আমরা বুঝে বুঝে লিখছি না। এখন তোমাদেরকে যেটা বলি বা 1 2 3 দিয়ে যেটা লেখা হয় সেটা পরীক্ষার হলে শুধু 1 2 3 এ একমুখী, 1 আর 3, হ্যাঁ 1 আর 3 আর 9 নম্বর হচ্ছে একমুখী। এখন 1 এ কোনটা ছিল, 3 এ কোনটা ছিল, এটা আমাদের মনে থাকে না, তো আমাদের 1 3 দিয়ে দেখা দরকার নাই, আমরা যে দেখবো যে তাকায় দেখবো, নিজে নিজে এখানে বসে বসে চিন্তা করবো পরীক্ষার হলে, আচ্ছা এখান থেকে এটা হচ্ছে, আচ্ছা এখানে একটা এটিপি বের হয়েছে, আচ্ছা যেহেতু এখানে একটা ফসফেট খাইছে তাই এটা কাইনেস, যেহেতু 6 নম্বরটা খাইছে ছোটোটা হেক্সোকাইনেস। তো এইভাবে আমরা যেখানে যেখানে খাই সেটা কাইনেস এনজাইম, আর ছোটোটা সামনে বসায় দিব, ছোটো নামটা সামনে বসায় দিব, তাহলে ওই কাইনেস হয়ে যাবে। আর যেখানে ডি আছে সেখানে ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, তো তোমাকে আমার সাথে সাথে একবার করে বলো তো দেখি পুরা নামটা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্লুকোজ, তারপর গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপর দুটো জিনিস J3P D3P, J3P মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, D3P মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট।
তারপর G3P থেকে নিচের দিকে নামি 1,3-BPGA 1,3-BPGA মানে 1,3-বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর আমরা কি লিখব 3PGA 3PGA মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর লিখব 2PGA 2PGA মানে কি 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর কি লিখব পাপ্পা পাইরুভিক ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তারপর কি লিখব পাইরুভিক অ্যাসিড। তা দেখো G6P F6P F16BP G3P DA3P G3P থেকে 1,3-BPGA 1,3-BPGA থেকে 1,3-BPGA থেকে 3-BPGA 3-BPGA থেকে 1,3-BPGA থেকে 3PGA 3PGA থেকে 2PGA আর 2PGA থেকে PPA PPA থেকে PA। ক্লিয়ার? এইভাবে কয়েকবার বলতে হবে। কে পারবা বলো তো? কে পারবা বলো? কে পারবা? কে পারবা তোমরা বলো? দেখো এখান থেকে আমি বলি এটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবা, এই বিক্রিয়াটা যেটা বলতেছি আমরা, এই যে এই বিক্রিয়াটা কিন্তু খুব দরকারি হচ্ছে এমসিকিউ এর জন্য। তোমাকে জাস্ট কীভাবে এমসিকিউটা দিবে, জাস্ট বিক্রিয়ার মানে এই এতটুকু অংশ তুলে দিবে। হ্যাঁ, এতটুকু অংশ তুলে দিয়ে বলবে এটা কি আসলে একমুখী নাকি উপমুখী, মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম আসে। এতটুকু অংশ দিবে এটা কি একমুখী না উপমুখী, অথবা বলবে এখানে কোন এনজাইমটা ব্যবহৃত হয়। তো তুমি দেখতেছো এটা একে অপরের আইসোমার, তাহলে আইসোমারেস এনজাইম। তো তোমাকে কিন্তু পুরো জিনিসটা চিন্তা করতে হবে না তখন, কারণ তোমাকে আমি পিন পয়েন্ট বলে দিচ্ছি কোনটা হচ্ছে। তারপর দেখো 3 থেকে 2, তো তোমাকে বলবে যে এখান থেকে এটা হওয়ার সময় গ্লাইকোলাইসিসের এই ধাপে কোন এনজাইমটা ব্যবহৃত হয়, এতটুকু অংশ দিবে পরীক্ষায়। তো তুমি দেখতেছো 3 থেকে 2 আসতেছে মানে মিউট হচ্ছে এখানে, তাহলে কি মিউটেস হবে। আর এখানে কি মিউটেস, ফসফোগ্লিসারো মিউটেস নাম আছে তো, ফসফোগ্লিসারো মিউটেস। তো এইভাবে তোমাকে জিনিসগুলো পার্ট করে তোমাকে এমসিকিউ দিবে, ঠিক আছে? আশা করি পারবা। তাহলে আমি লাস্ট টাইম এটা বলে দিচ্ছি। প্রথম কথা আমার সাথে একবার করে বলো, লাস্ট টাইম বলো একবার করে। হ্যাঁ, গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, G3P DA3P, 1,3-BPGA, 3PGA, 2PGA, PPA, PA। ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই।